কিরে, এত রাত অব্দি জেগে কেন? কোনো একটা হাত এসে নরেন দাদুর ঘাটটাকে ধরে জলের তলায় টেনে নিল। রাতে সেই বয়স্ক ভদ্রলোকটা যে আমাদেরকে এই উপদেশ দিল, ওনারই ফটো ফ্রেম ওখানে রাখা, মালা ঝুলছে। নিজের জামা কাপড়গুলো খুলছে, শাড়িটাকে আস্তে আস্তে খুলছে, বলছে হ্যাঁ কিন্তু সে তো করতে দেবে না। চুলটা এলোমেলো, উনি লাল শাড়ি পরেছিলেন। গাড়িতে বসে আছি, দেখতে পাচ্ছি গাড়িটা বাঁ দিকে বারবার চলে যাচ্ছে। ওখানে রেপ টেপ করে ওখানে মাটিতে পুঁতে দেওয়া হতো। ওই রাস্তা দিয়ে হাঁটছে, ভাই তোর পিঠে পুরো আঁচড়ানোর দাগ। একটা বাচ্চা মেয়ে কাঁদছে সেখানে বসে। গুলো থেকে একটা মন্ত্র পাওয়া, যেই মন্ত্রটা পড়লে তুমি সুরক্ষিত। যেন নরেন দাদু জলের তলায় পুরো মিশে গেল। হেডলাইটটা পড়ার সঙ্গে সঙ্গে সে জলে ঝাঁপ দিয়েছে নদীতে, লাশ ফেলে দিতে হয়েছিল। চোখের মণিটা সাদা ছিল। কাজটা তুই ঠিক করলি না। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো কৃষ্ণ। হ্যালো, হ্যাঁ দাদা বলো। কেমন আছো? হ্যাঁ দাদা ভালো আছি, তুমি কেমন আছো বলো। আমিও ভালো আছি। তোমার সাথে আজকে দুপুরেই কথা হচ্ছিল, তখন তুমি হয়তো অফিসে ছিলে, এবং সেই সময় তোমার সাথে আমার যতটুকু কথা হয়েছে বা ঘটনার বিষয়ে আমি যতটুকু শুনেছি, সেটা শোনার পর আমার সত্যি কথা বলতে একটা জিনিসই মনে হয়েছে যে এরকম ধরনের ঘটনা বা এরকম ধরনের জিনিসপত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা পার্টিকুলার জায়গা, যেটা কলকাতা থেকে খুবই কাছে, এরকম একটা জায়গাতে ঘটেছে, বা এখনকার দিনেও এরকম টাইপের জিনিসপত্র দেখা যায়, ফিল করেছে। ইভেন তোমার সাথে আরো অনেক মানুষ ছিল যারা এই জিনিসপত্রগুলো দেখেছে, রাইট? তুমি আমতাতে থাকো, এবং কালী পুজোর রাতে তোমাদের সাথে বেশ এমন ঘটনা ঘটে যেটা খুব একটা শুনতে পাওয়া যায় না, বা ঘটনার যে কারণ রয়েছে সেটাও খুব লেজিট আলাদা টাইপের, খুবই মানে আনহার্ড অফ, খুবই পিকিউলিয়ার। কি ঘটেছিল কৃষ্ণ আমি তোমার থেকে জানতে চাই, এবং কি ঘটেছিল সেটা একদম শুরু থেকে তুমি শুরু করো। কি ঘটেছিল? 30শে নভেম্বর রাত্রিবেলা, ওই দিনকে অমাবস্যা ছিল মেবি, কারণ হ্যাঁ অমাবস্যা ছিল, কারণ শ্মশান কালী পুজো ছিল ওই দিনকে। তো আমার বাড়ি হচ্ছে আমতা থেকে আরো যেতে হবে, আমতা থেকে 5 কিলোমিটার দূরে, মানে আমতা যেতে আমার 10-15 মিনিট লাগে, ঠিক আছে। তো আমার যে গ্রামের বাড়িটা ওটা নদীর ধারে, মাদারিয়া নদীর ধারে, ঠিক আছে, একদম নদীর ধারেই বাড়িটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ব্যাপারটা হয়েছে যে ওই দিনকে আমাদের আমতাতে একটা বড় কালী পুজো হয়, মানে খুব নাম করা কালী পুজো, বহু প্রাচীন কালে কালী পুজো, যেটা হচ্ছে 201তম বছর হলো এই বছর, যেটা মানে মানে ওখানে বিখ্যাত খোরপের কালী পুজো বলে। খোরপের কালী পুজো? হ্যাঁ, খোরপের কালী পুজো। আচ্ছা। জায়গাটার নাম খোরপ, আর খোরপের কালী পুজো বহু প্রাচীন কালী পুজোটা। মায়ের মূর্তিও একদম খুব সুন্দর, মায়ের মূর্তি অনেক বড়। কোনো টাইম পেলে যেও কোনো কালী পুজোতে একবার গিয়ে দেখবে, মুগ্ধ হয়ে যাবে, অনেক বড় মেলা হয় ওখানে। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার আমার বাড়ি হচ্ছে পেরো গ্রামে। ওই দিনকে রাত্রিবেলা আমাদের সাথে খোরপে যাবার সময় এবং ওখান থেকে ফেরার সময় একটা পার্টিকুলার রাস্তা, যেটা একটা মানে হন্টেড রোড বলতে পারো, কারণ ছোটবেলা থেকে ওই রাস্তার অনেক কুনাম শুনেছি, সুনাম হয় কুনাম শুনেছি, তার অনেক মানে ঘটনা ওই রাস্তা থেকে শুনে আসছি, গল্প, মানে ভয় দেখাতে হলে বাচ্চাদেরকে ওই রাস্তার গল্প শোনায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা বা ঘটনাটা, ওই দিনকে আমি যাচ্ছি, আমি, কৃষ্ণ, আমার বন্ধু ছিল রানা, আর একজন বন্ধু ছিল তার নাম হচ্ছে বাবলি, ছেলে বাবলি। তো তার বাড়ি পেরোর পাশের গ্রামে, আর আমার আর রানার একই পাড়াতে বাড়ি, ঠিক আছে। তো আমি থাকি হাওড়াতে, এবার হাওড়া টাউন এলাকায়, কিন্তু আমার যে গ্রামের বাড়ি ওখানে। তো আমি প্রায়শই যাই ওখানে, যেতেই থাকি, আমার শৈশব ওখানে কেটেছে। তো ওই দিনকে আমাদের রাত্রিবেলা কথা হলো যে ভাই, রানা মেন প্রস্তাবটা দিল, ভাই খোরপের কালী পুজো দেখতে যাবি?
আমরা বললাম হ্যাঁ চ, যাওয়াই যায়। কখন যাবি বল? রাত্রে চ। রানা বললো, বাবলি বললো রাত্রে মানে হোল নাইট ঘুরবো? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে চ, তাহলে ঘরে খাওয়া দাওয়া করে আমরা রাত্রিবেলা তাহলে বেরোবো 10টার সময় করে ঘর থেকে। বললো ঠিক আছে। তো রানা আমার যদি একই পাড়াতে পারি, বাবলিকে বলা হলো যে ভাই তুই রেডি থাকবি 10টার সময়, আমি তোকে আনতে যাব। তো ও সেই মতো কথাবার্তা বলে আমরা চায়ের আড্ডা থেকে ও ঘরে চলে গেল, আমরা আমাদের বাড়ি চলে এলাম রেডি হবো বলে। এবার এই সময় আমাদের ঘটনাটা প্রথমেই বলে রাখি, ওই রাস্তাতে যে আমরা যাব বা করবে কালী পুজো যে দেখতে যাব, ওটা আমরা ঘরে জানাইনি। ওটা আমরা ঘরেতে কোনোভাবে জানাইনি। আমরা বলেছিলাম যে ওই বাবলি তার বাড়িতে কালী পুজো, তার বাড়িতে আমরা থাকবো কালী পুজোতে, প্লাস রাত কাটাবো। ঘরে এই মিথ্যে কথাটা বলে আমি আর রানা রাত্রিবেলা বেরিয়েছিলাম আমার বাইক নিয়ে। ঠিক আছে। এবার বেরিয়ে ফার্স্ট অফ অল আমরা বাবলির কাছে গেলাম। যাওয়ার পর ও ফুল রেডি। ও ঘরে এবার বলেছে যে আমি কৃষ্ণদের ওখানে কালী পুজো, কৃষ্ণদের কালী পুজোতে যাবো আর কৃষ্ণদের বাড়িতে থাকবো। মানে সবাই সবার ঘরেতে মিথ্যে কথা বলি আমরা বেরিয়েছি রাত্রিবেলা। এটা কোন সালের ঘটনা বাই দ্য ওয়ে? 2024 নভেম্বর। আচ্ছা, রিসেন্ট 30 নভেম্বর। ওকে, 30 নভেম্বর রাত্রিবেলা ঘটেছে। তখন 1 ডিসেম্বর পড়ে গেছে অলরেডি যখন ঘটনাটা হচ্ছে আমাদের সাথে। তো তাকে বাবলিকে নিলাম, পিক আপ করলাম। পিক আপ করে আমরা যাচ্ছি। তো যেতে যেতে আমাদের কথা হচ্ছে যে ভাই কোথা দিয়ে যাবি? বললো, আমি বললাম যে কেন? এবার আমতাতে বলে রাখি, পেরো থেকে আমতা যাওয়ার পথটা একদম সোজা নদীর ধার বরাবর রাস্তা। শুধু পেরোর পরে হরিশপুর গ্রাম, তারপর চালতাখালী গ্রাম, তারপর খোলসালপুর গ্রাম, তারপর চাকপোতা, পঞ্চাননতলা। ওই পঞ্চানন্দ মন্দির ওখানে রাস্তাটার দুভাগে ডিভাইড হচ্ছে। একটা যাচ্ছে নদীর ধার দিয়ে, আর একটা ভেতরে একটা ফাঁকা রাস্তা, যার বাঁদিকে যতদূর দেখতে পাবে মাঠ, আর ডান দিকে যতদূর পর্যন্ত মাঠ। মানে দুই ধারে অসীম মাঠ, ক্ষেত জমি। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাবে না। রাস্তা দুধারে মানে গাছ, আর গাছগুলো পুরোপুরি রাস্তাটাকে কভার করে আছে, যেন ওই পারে দেখতে পাওয়া যাবে না এরকম কভার করা আছে। দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা ততটাই ভয়ানক। আর আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ওই রাস্তার অনেক ভৌতিক ঘটনা সম্বন্ধে। মেনলি ওই রাস্তাতে মানে পুরনো আমলে, তখন পার্টিগত ব্যাপার, এবার ওই আমলে তখন ওখানে রেপ টেপ করে ওখানে মাটিতে পুঁতে দেওয়া হতো। ওখানে ওকে ওকে খুন টুন করে ওখানে পুঁতে দেওয়া হতো। রাস্তার ধারে কেউ জমি কারোর লাগবে, দখল করতে চাইছো, তো যে চাষির জমি, তা সে যদি বেচতে না চায় তাকে সেখানেই মেরে তার জমিতেই পুঁতে দিত। এমনকি একটা ঝিলও আছে, আমি শুনেছি ওই ঝিলে নাকি অনেকে মেরে লাশ ফেলে দিত ওই ঝিলেতে। তুমি এই প্রসঙ্গে তোমার দাদুর একটা ঘটনা আমাকে বলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, দাদুর একটা ঘটনা আমি বলছিলাম, সেটা একটু শুনি। আমার দাদুর কেসটা হচ্ছে, আমার দাদু চালতাকালী হাটে পাইক মানে সবজি ব্যবসা করতো, কাঁচা আনাজের ব্যবসা করতো। তো দাদু আমধা থেকে মাল নিয়ে আসতো ভোরবেলা 3টে সাড়ে 3টের সময় ঘর থেকে বেরোতো, 4টে সাড়ে 4টে কি 5টার মধ্যে চলে আসতো। 5টার মধ্যে চলে এসে স্টোর করতো, যতটা প্রয়োজন ততটা নিয়ে হাটে যেত। তো আমার দাদুর সাথে আমতা যাওয়ার সঙ্গী হচ্ছে আমার দাদুর প্রিয় বন্ধু নরেন। নরেন দাদু বলে আমি চিনি। ঠিক আছে, নরেন দাদু কোনোদিনও চোখে দেখিনি, কারণ দাদুর ইনসিডেন্টটা বলছি আমি, কোনোদিনও নরেন দাদু চোখে দেখিনি, আমি দাদু দাদু করে ডাকতাম। ঠিক আছে, এবার নরেন দাদুর সঙ্গে একটা দিন আমার দাদু সকালবেলা, মানে সকালবেলা ঠিক নয়, ভোরবেলা 3:30টার সময় রওনা দিয়েছিল আমতাতে মাল নিয়ে আসার জন্য। তো স্বাভাবিকভাবে তারা পঞ্চানন্দ তলার রাস্তা থেকে ডান দিকের রাস্তাটা নিয়েছিল, বাঁ দিকের রাস্তাটা নেয়নি সম্ভবত কারণে। আর ডান দিকের রাস্তা দিয়ে গিয়ে আমতাতে মালটা সব কিনলো। কিনে তখন দাদু বলছিল যে ভোরবেলা, তো ওরা ব্যাক করছিল যখন খুব দেরি হয়ে গেছিল, মানে প্রয়োজনে যতটা তাড়াতাড়ি আসার কথা তার থেকে বেশি একটু দেরি হয়ে গেছিল। তো সেই মতো দাদু বললো দাদুকে যে তাহলে শম্ভু, আমার দাদুর নাম শম্ভু ছিল, শম্ভু এই রাস্তা দিয়ে চলেছো ভাই।
আর ওই দিকটা আর ঘুরে যাওয়ার দরকার নেই, একে দেরিয়ে গেছে, এই রাস্তা দিয়ে চলে চ। আমার দাদু যেতে নারাজ। আমার দাদু বলছিল না না এই রাস্তা দিয়ে যাওয়ার দরকার নেই, ওদিক দিয়ে চ, বেকার বেকার জীবনের ঝুঁকি নিয়ে লাভ নেই বন্ধু, তুই এদিক দিয়ে চ। আরে ধুর বাবা তুই চল না, কিছু হবে না, তুই চল। না রে শোন না নরেন, যেতে হবে না বলে দুজনের মধ্যে একটু তখন যে রাস্তাতে সাইকেল চালাতে চালাতে তর্কাতর্কি হলো। লাস্টে শেষ মুহূর্তে এসে দাদু আর না বলে পারলো না, দাদু বললো ঠিক আছে তাহলে চ, কিন্তু রাস্তায় কিন্তু তাড়াতাড়ি সাইকেল চালাবি বাবু, বেশি ন্যাকামো করলে হবে না কিন্তু। বলে ঠিক আছে চ, তাড়াতাড়ি সাইকেল চালিয়ে ঘর চলে যাবো। বলছে হ্যাঁ চ। তখন 4টে 4:30 কি 5টা এরকম হবে ওই টাইমটা করে। তো 5টা বাজে তখন আসছিল। এবার ভোরবেলা তখন সূর্যের আধো আধো আলো, তখন দাদু আসছিল। আর ওই কবরস্থানের পিছন দিকে দাদা একটা ঝিল আছে, বহুত বড় ঝিল, যাকে দাঁতখালির দহ বলে। ঠিক আছে, দাঁতকালির দহ? হ্যাঁ দহ। ওই ঝিলের কাছটা গিয়ে আমার দাদু আর নরেন দাদু যখন আসছিলেন তখন দেখতে পাচ্ছিলেন যে ওই ঝিলের পাশে, যেখানে সব জেলেরা বড়শি ফড়শি দিয়ে রাখে, প্লাস মাছ ধরার যে খাঁচাগুলো হয় সেগুলো দিয়ে রাখে, ওতে মাছ আটকায়, রাত্রিবেলা কি সন্ধ্যেবেলা করে দিয়ে রাখে, পরের দিন এসে মাছগুলো নিয়ে নেয়। তো ওখান থেকে আসার সময় শুনতে পাওয়া যাচ্ছিল ওই জালেতে, পার্টিকুলার ওই জালেতে কিছু একটা নড়ছিল। তো ওরা বুঝতে পেরেছিল ওখানে মাছ আটকেছে, ওরা বুঝতে পেরেছিল মাছ আটকেছে। নরেন্দ্র বললো শম্ভু দেখ দেখ দেখ, মনে হচ্ছে মাছ আটকেছে, দেখ বেশ আওয়াজ হচ্ছে, নচক বেশ বড় মাছ বোধ হয়, রুই কাতলা হবে, চ ভাই একবার গিয়ে দেখি তো, সকাল সকাল পেয়ে গেলে রান্নার জোগাড় হয়ে যাবে। বুঝে না না যাওয়া দরকার নেই, কোনো কারণ নেই, বাজার থেকে কিনে নিবি কোনো, চ এখন থামিয়ে লাভ নেই, সাইকেল তুই তো আমাকে বলেছিলি সাইকেল থামাবি না, চ না বেকার যাওয়ার দরকার নেই বলে গেছিল। এবার দাদুর অনেক মানা করার পরও সাইকেল থামিয়ে নরেন দাদু দাদুকে জোর জবরদস্তি করে চ না ভাই চ না, আমি যাচ্ছি, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, তুই সাইকেলটা দেখ আমি যাচ্ছি বলে নরেন দাদু সাইকেলটা দাদুর কাছে রেখে, দাদু ওই ঝিল থেকে একটু দূরে আছে, তো দূরে আছে, দাদু দেখতে পাচ্ছে যে নরেন দাদু যাচ্ছে, গিয়ে ধুতিটা তুলে জলেতে নামলো। জলেতে নেমে বড়শিটা তুলতে যাচ্ছে, মানে যে খাঁচার মতোটা আছে ওটা একটু তুলতে যাচ্ছে। দাদু তখন দেখলো যেন কোনো একটা হাত এসে নরেন দাদুর ঘাটটাকে ধরে জলের তলায় টেনে নিল। দাদু ইতিমধ্যে ওখানেই পুরো অবাক, চোখগুলো বড় বড় করে ফেলেছিল। দাদুর ওখানেই মানে কি বলবো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছিল, কি করবে না করবে বুঝতে পারছে না। দাদু ওখানে দৌড়ে গেল, কিন্তু নরেন দাদুকে কোথাও দেখতে পেল না, জলে একটা কম্পনও পর্যন্ত হচ্ছিল না, যেন নরেন দাদু জলের তলায় পুরো মিশে গেল, কোথায় গেল কি গেল দেখতে পেল না। দাদু ভয়েতে কি করবে, ছুটে এসে সাইকেলটা নিয়ে দাদু ঘরে চলে গেছিল। ঘরে গিয়ে দাদুর প্রচন্ড জ্বর এসেছিল, এবার জ্বর টর যখন সেরেছিল, জ্বর সাথে সাথে বিকাল বেলা হয়ে গেছিল। দাদু খোঁজ খবর নিল, কিন্তু নরেন্দ্র দেবকে কোথাও পাওয়া যাচ্ছে না। সবাই খোঁজ খবর চাইছে, নরেন্দ্র দেবকে কোথাও পাওয়া যাচ্ছে না। নরেন্দ্র দাদুর যে স্ত্রী, উনি আমাদের মানে মামার বাড়িতে এসেছিলেন, তো এসে দাদুকে বলেছিলেন যে শম্ভুদা দেখেছো নরেনদাকে দেখেছো, তোমার সঙ্গে তো যায়, কোনো তো খোঁজ খবর পাচ্ছি না, একটু বলো না। দাদু বললো না আমি তো জানি না। বলে 2 দিন পর নরেন দাদুর লাশ মানে পাওয়া যায়। 2 দিন পরে লাশ পাওয়া যায়? হুম, মানে এই হলো এই ঝিলের ঘটনাটা? হ্যাঁ। কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকের এই ঘটনার বিষয়ে আপনাদের বিশেষ কোনো হেন্টস আমি দিচ্ছি না। একটা সিঙ্গেল রাতের ঘটনা, আমতা এই অঞ্চলটিতে, আমতা নামক জায়গাটিতে ঘটেছিল। এবং আজকের এই কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, কিউরিও ফাইটে কিন্তু আমরা বেশ কিছু নতুনত্ব আনছি। আপনাদের কথা ভেবে, আমাদের পুরো কিউরিও ফাইট পরিবারের কথা ভেবে এই আপগ্রেডেশন আমাদের করা। আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে, তাহলে আমাকে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 7551824486। আর হ্যাঁ, আজকের এই ঘটনাটা
শেষ অবধি শুনবেন, কারণ ঘটনার শেষে একটা চমক রয়েছে। ঘটনার শেষে রয়েছে আরও একটি ঘটনা, মারাত্মক ঘটনা। তাহলে চলুন আমরা আবার রেকর্ডিংয়ে ব্যাক করি। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। আমরা যে প্রসঙ্গে এই ঘটনাতে এলাম, ঠিক আছে, সেখানে এবার আবার ব্যাক করছি। তো আমরা ওই রাস্তাতে যাওয়ার সিদ্ধান্ত আমাদের, তখন বাবলি বলছিল যে ভাই চল, মানে ফার্স্টে বললো যে কোন রাস্তা দিয়ে যাবি, আমি কেন ঘুরে রাস্তা দিয়ে, বলছে না চ না ওইদিকে তলার রাস্তা দিয়ে যাবো, ঢালের তলা দিয়ে রাস্তা দিয়ে যাবো। আর না না অত ঝুঁকি নিয়ে লাভ নেই বাবু, তুই যত সোজা ওই নদীর ধারে রাস্তা দিয়ে যত ঘুরি হোক, গাড়িতে তেল আছে তো, কোনো সমস্যা হবে না, চলো ওই রাস্তা দিয়ে চল। বলছে তুই ভয় পাচ্ছিস কেন কৃষ্ণ, বাবলি আমাকে বলছে। বলছে ভয় পাওয়ার কিছু নেই, দেখ গুরুজনরা মানা করেছে যেতে, বরাবরই ওখানে মানে সন্ধ্যের পর ওখানে আর কেউ যায় না। 7টার সময় দেখো, দিনের বেলা অটো চলে, অটো চলে তো, রাত্রিবেলা অটো মানে যাত্রী থাকা সত্ত্বেও 7টার পর কিন্তু ওখান থেকে আর অটো যায় না, বুঝতে পারলে, ওখান থেকে আর অটো ফটো যায় না। আর রাত্রিবেলা খুব কম, মানে তবু 9টা-10টার সময় করে যদি কেউ বাই এনি চান্স যদি মানে খুব দরকারে এলেও, রাত্রির ওই 12টার সময়, 11টা-12টার সময় কেউ, জনমানবহীন শূন্য, কিচ্ছু নেই। তো যেতে যেতে কথা হচ্ছিল যে না ভাই যাওয়া দরকার নেই, আর নেই। শত বারণ করা সত্ত্বেও তারাও একই কথা বলছে, কি কেন কি হয়েছে তোর, কি সমস্যা? আর সমস্যা না, গুরুজনরা যখন বারণ করছে বেকার যাওয়ার দরকার নেই। কেন দরকার, কি আছে জানিস তো রাস্তা সম্পর্কে? তো বাবলি রানাকে জিজ্ঞেস করলো যে ভাই কি হয়েছে রে, কেন কি হয়েছে? ওই জায়গাটা ভূতুরে বলে, রাস্তাটা ভূতুরে বলে? বলছে হ্যাঁ ওই জন্য কৃষ্ণ ভয় পাচ্ছে। বলছে কৃষ্ণ কি হয়েছে, এ তো কুসংস্কার মানছিস, আধুনিক যুগের ছেলে হয়ে তুই এসব কুসংস্কার মানছিস, চ তো। সব বড়দের কথা অনেক কুসংস্কার, যাবি তুই যে মানে কুসংস্কার গুলো যত মানবি তত ভয়ে ভয়ে থাকবি, এগুলোকে খণ্ডন করতে সে বন্ধু, চল বলে আমাকে এরকম ভাবে, মানে এই বলে তোমাকে নিয়ে গেছে, রাইট? হ্যাঁ এই বলে নিয়ে গেছিল। মানে রানা বাইক চালাচ্ছিল, বাবলি মাঝখানে বসেছিল, আমি পিছনে বসেছিলাম, আমাদের কথোপকথন হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময়, ঠিক আছে। তো তখনও পঞ্চানন্দ মন্দিরে আমরা পৌঁছাইনি তখনও, ঠিক আছে। তো যেতে যেতেই কথা হচ্ছে, যেতে যেতে এবার বলছে যে চত দেখা যাক না কি আছে ওখানে, যা আছে যদি থাকে সম্মুখীন হব, তুই তো আছিস। মেনলি আমি আছি বলতে, আমার কুলগুরু থেকে একটা মন্ত্র পাওয়া, যেটা দেহমন্দন মন্ত্র কি আদার্স মন্ত্র আমি জানি না, আমাকে শুধু বলা হয়েছে এই মন্ত্রটা পড়লে তুমি সুরক্ষিত, ঠিক আছে। তো আমি ওই মন্ত্রটা পড়ি যখন, আমি তো ছোট থেকেই এরকম দেখতে পাই, তো ওই মন্ত্র যখন পড়ি, আর নয় সে বাতাসে মিশে যায়, নয় বা তাকে আর দেখতে পাই না, বা আমার ভয়টা কেটে যায়। আমি প্রায়শই দেখতে পাই এরকম, যে কোনো হন্টেড জায়গা গেলে আমি এরকম বুঝতে পারি যে হ্যাঁ এরকম আছে কিছু একটা। যেমন 31st নাইটে গিয়ে আমি কলকাতার যে টাকশালটা আছে না, টাকশাল উল্টো দিকে একটা কিন্তু পরিত্যক্ত বাড়ি আছে। মানে তারাতলার কথা বলছো কি? হ্যাঁ যাই না, আমি রাস্তা চিনি না, মানে বা ওখানকার জায়গার নাম ফাম জানি না আমি। টাকশালটা আছে না, হ্যাঁ ওটা তারাতলার দিকেই আই গেস। হ্যাঁ টাকশালটার উল্টো দিকে একটা বাড়ি আছে যেটা নিষিদ্ধ এলাকা লেখা আছে, ঠিক আছে, বিশাল বড় বাড়ি। ওই বাড়িতে ভেতরে আমি একজনকে দেখেছি, একটা মহিলাকে, একটা ব্রিটিশ মহিলার আত্মা দেখেছিলাম আমি। আচ্ছা সেটা যাই হোক, একটা আলাদা প্রসঙ্গ। এবার ব্যাপারটা যে বলছে তুই তো আছিস, মন্ত্র পড়ে দিবি, মন্ত্র পড়ে দিবি কি হবে। আর বাইরে ওখানে কিছুই নেই, সবই সব উজগুবি কথাবার্তা। তো আজ দেখবো যে ওখানে সত্যি আছে কি নেই। আমি বলছি চ্যালেঞ্জ করা কি ঠিক হবে, যে যেখানে আছে সেখানে থাকুক না, তারা তাদের মতো শান্তিতে আছে, আমরা আমাদের মতো শান্তিতে আছি, বেকার তাদেরকে বিরক্ত করে আমাদের কিছু লাভ আছে কি? তো কথা তো শুনবেই না বাবু। চ বলে পঞ্চাননতলার সময়, পঞ্চাননতলার রাস্তাটা মোড়টাতে আমরা দাঁড়ালাম। রানা বলছে কি করবি এবার ঠিক করে বল ভাই, ডান দিকে নদীর পাড় দিয়ে রাস্তা দিয়ে যাবো না নিচের দিক দিয়ে যাবো? তখন বাজে হচ্ছে 11:30। তো আমার বাবলি বললো হ্যাঁ নিচে দিয়ে যাবো। আমি যাওয়াটা কি ঠিক হবে? বলছে চ না। আমি ঠিক আছে চ।
গাড়িটা স্টার্ট দেবে, একটা কালো বিড়াল আমাদের রাস্তাটা কাটলো। ওই রাস্তাটা নিচু দিয়ে যে যাবো, পুরো মিশমিশে কালো বিড়াল, চোখটা কটা ছিল, হলুদ চোখ ছিল। বিড়ালটা রাস্তাটা কাটলো, আবার রাস্তাটা কেটে দাঁড়িয়ে ম্যাও ম্যাও করছিল আমাদের দিকে তাকিয়ে। ব্যাস, ওখানেই আমি ভয় পেয়ে গেছি। আমি ভেবেছি না কিছু একটা হতে চলেছে ভাই, দরকার নেই। বিড়াল রাস্তা কেটেছে, আমাকে অমনি বলছে তোর আবার কুসংস্কার শুরু হলো, তুই চত কি আছে না আছে, বিড়াল একটা 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 নিজ মানে জীব, অবলা জীব, সে রাস্তা কেটেছে বলে সে কি মানে একদম খারাপ হয়ে গেল নাকি? চল, কিছু হবে না বলে রানা গাড়ি স্টার্ট দিয়ে নিচে গেল। নিচে দিয়ে যাচ্ছি, এবার ওই যে মাঝখানে যে রাস্তাটা, যা এলাকাটা পড়বে, তো ওই এলাকাটা মোটামুটি 4 কিলোমিটার হবে এলাকাটা, বুঝতে পারলে? 4 কিলোমিটার হবে। এবার রাস্তাটা পার করতে অনেক বাঁক আছে রাস্তাটাতে, তো দুধারে দুটো জঙ্গল ফঙ্গল গাছ গাছলা আছে। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, তারা যেতে যেতে আমাদের এমন মনে হচ্ছে, একটুখানি যেতে যেতেই আমাদের এমন মনে হচ্ছে যেন গাছ দিয়ে বা পাশ দিয়ে আমাদের কেউ দেখছে, লক্ষ্য রাখছে। আমি বুঝতে পারছি যে অনেকগুলো এন্টিটি আছে, একটা নয় দুটো না, অনেকগুলো এন্টিটি আছে যে দেখতে পাচ্ছি, কিন্তু তখনও কিন্তু আমি কিছু দেখতে পাই না, আমি জাস্ট অনুভব করছি। বাবলিকে বললাম কিছু বুঝতে পারছিস? ও একটু অনুভব করতে পারে। বলছে হ্যাঁ, মনে হয় যেন আমাদের দিকে কেউ তাকিয়ে আছে। এক্স্যাক্টলি এটাই মনে হচ্ছে আমার। রানা মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছি, কার কিছু বকায়নি। তো যাচ্ছি, যেতে যেতে আমাদের গাড়ি যাচ্ছে যত, পাশের গাছ দিয়ে তারা কেউ মনে হচ্ছে যেন আমরা স্পষ্ট আওয়াজ পাচ্ছি যে এক ডাল থেকে আর এক ডাল লাফিয়ে লাফিয়ে ছুটছে, আমাদের গাড়ির সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটছে। তখন বাজে 12টা, ওই সময় 12টা। আমার ডিজিটাল ইন্ডিকেটর, আমি দেখতে পাচ্ছি সমানে টাইমটা। সবাই যেহেতু আমরা জানি যে 12টা থেকে 3টা পর্যন্ত হচ্ছে ডেভিল টাইম, ঠিক আছে? তো ওই টাইমটা শুরু হয়ে গেছে। তো আমরা অনুভব করছি যে এক গাছ থেকে আরেক গাছ কেউ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, স্পষ্ট সাউন্ড পাচ্ছি। গাড়ি জোরে চালাচ্ছিলাম না, গাড়ি চলছিল 40-এ, ঠিক আছে? লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। আমি বলছি ভাই বাঁ দিকে কেউ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। বলছে এক্স্যাক্টলি। আমি তাকাবো? বলছে না তাকাবি না, বলেও তাকাবে না, তাকানোর দরকার নেই, পিছন করে তো আরোই তাকাবি না। বলছে তাকাই না, কি আছে দেখি, তোরাই তো বললি। বলছে, আমি বললাম কথাটা, বলছে না, বাবলি বলছে না তাকাবি না। রানা বলছে আমাদের কি চুপচাপ বস, কোনো দিকে তাকানোর দরকার নেই বলে এবার ওরকম লাফিয়ে 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 যাচ্ছে। যেতে যেতে ওটা বন্ধ হয়ে গেল। সামনের একটা বড় বাবলা গাছ আছে, শুকনো বাবলা গাছ, যেই গাছেতে অন্ধকার, তো কিছু বুঝতে পারছি না আমরা, যতটুকুনি হেডলাইটের আলো প্লাস আবজা আলো যেটা দেখা যাচ্ছে ওর থ্রু, সেটুকুনি আমরা দেখতে পাচ্ছি। ওই বাবলা গাছটাতে 4 জোড়া চোখ জ্বলছে, ধরো ডান দিকের নিচেতে, বাঁ দিকের ওপরে, ডান দিকের ওপরে, বাঁ দিকের ওপরে, এরকম সারিবদ্ধভাবে। হ্যাঁ, চোখ জ্বলছে। আমি বাবলি, তখন রানা দেখতে পেলো, রানা চালাতে বাবলিকে হাত দিয়ে টোকা মেরে বললো ওপর দিকে তাকালাম। এবার ওটাকেও না লজিক্যালি নিচ্ছে। আরে ভাই, কোনো বন্য পশু টশু হবে হয়তো, বা প্যাঁচা ট্যাঁচা আছে হয়তো, তারই চোখ জ্বলছে। সবসময় সব ভৌতিক ভাবলে হয় রে, বলে ওটাকে আমরা ইগনোর করলাম। চোখ জ্বলছে ওটাকে আমরা সম্পূর্ণভাবে ইগনোর করলাম। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, যেতে যেতে দাদা পিছন দিয়ে কেউ ছুটছে। আচ্ছা আচ্ছা। গাড়ি যখন এবার রাস্তা যখন বাঁক আসছে, তখন স্বাভাবিকভাবেই একটু ব্রেক মারতে হয়, আর পিছনে ব্যাক লাইটের রেড আলোটা জ্বলে ওঠে। তো সেই রেড আলোতে একজনের ছায়া দেখতে পাচ্ছি, এটা আমি লক্ষ্য করেছি আর চোখে। যতবারই বাঁক মোড় আসছে ছুটছে, আর সে কি ছোটা দাদা, মনে যেন বড় বড় ফুটস্টেপ, ঠিক আছে? গাড়িটা জোরে জোরে যাচ্ছে, 40 স্পিডে যাচ্ছে, বড় বড় ফুটস্টেপ। সে ছুটছে আমাদের সাথে পিছনে, আমি পিছন করে তাকাতে পারছি না কে আছে না আছে দেখার জন্য। ছুটে যাচ্ছে। এবার যতবার বাঁক মোড় আসছে আমি বাবলিকে দেখালাম যে ভাই দেখ তো ডান দিককে, পুরো দেখবি না, আর চোখে দেখবি।
দেখছি হ্যাঁ সত্যি তো ছায়া পড়ছে কারোর একটা, মনে যেন কেউ ছুটছে, ঠিক আছে, এরকম যাচ্ছে। এবার ওই রাস্তাটাতে না এক জায়গাতে, মানে রাস্তাটার ওই একটা কবরস্থান আছে, খুব খারাপ কবরস্থান, কবরস্থানটার আগে একটা কালী মন্দির পড়ে, ঠিক আছে, শ্মশান, মানে ওটা সিদ্ধেশ্বরী কালী মন্দির, সিদ্ধেশ্বরী মা। শ্মশান কালী পুজো ছিল, স্বাভাবিকভাবে ওখানেও পুজো হবে। এবার রাস্তাটা যখন ওখান যাবে ঠিক সেই সময় ওই চলাটা বন্ধ হয়ে গেল, হাঁটাটা। আর ওই কালী ঠাকুরটার মানে কালী কালী যে মন্দিরটা আছে ওটা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যে একটা কালী ঠাকুর মন্দির আসছে। ওই মন্দিরটা দিনের বেলা তো জানি ওখানে একটা কালী ঠাকুর আছে, কালী মন্দির আছে জানছি, ওখানে হাঁটাটা পুরোপুরি স্টপ হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি তখন রাত্রি 12:10-15 এরকম হবে। আচ্ছা দাদা, শ্মশান কালী পুজো কখন হয় তুই বলো? রাতের সময় হয়, মেইনলি রাতের সময় হয়, রাত্রি 12:15 তখন ওই মন্দির জুড়ে, মন্দির এলাকা চত্বরে 30-40 জন বাড়ি হবে, জাস্ট ওই মন্দিরটাকে ঘিরে তৈরি হয়েছে, জাস্ট ওই রাস্তাতে ওইটুকুনি জনবসতি আছে, আর কোনো বাড়ি ঘরদর নেই। আর ওই ঢাল তো রাস্তাটা, মানে রাস্তাটা উঁচু, তার পাশ দিয়ে ঢাল নেমে তবে পাহাড়ে যাওয়া যায়, এই পাহাড়ে যাওয়া যায়। আমরা উপর দিয়ে ঢাল দিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি দাদা যে মন্দির চত্বরে প্যান্ডেল করা, 60-70 চেয়ার পাতা, হোমের যজ্ঞ, হোমের মানে যে জায়গাটা হয়, যে চৌকো যেটা হয়, ঠিক আছে, ওটা করা আছে, সবই করা আছে, জনমানবহীন শূন্য। রাত 12:15 তখন পুজোর সময় একটাও লোক নেই, কোনো লোক নেই, কেউ ছিল না ওখানে, পুরো ফাঁকা। 60-70টা চেয়ার ওখানে পুরো পড়ে আছে, মন্দির চত্বরে কাউকে দেখিনি। আচ্ছা যদি পুজো হয় তখন তো স্বাভাবিকভাবে পাড়ার লোকজনরা তো বেরোবে, বাচ্চা টাচ্চারাও তো খেলবে, প্যান্ডেল করা আছে, পুজো আয়োজন করা হয়েছে, সবই করা আছে, কেউ ছিল না দাদা, পুরো ফাঁকা। ওখানটা অবাক কাণ্ডের মতো বিষয়। এই জিনিসটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। না, পুরো ফাঁকা। পুজোর সময় তো লোকজনের সমাগম হবেই, সে যতই রাত হোক। হ্যাঁ কালী অবশ্যই, পুজো, শ্মশান কালী পুজো দাদা রাত্রিবেলা মেন, চারিদিকে ওই শ্মশান কালী পুজো রাত্রি পূজা হচ্ছে। ওখানে আমাদের ওই গ্রামেতে, আশেপাশে এলাকাতে, গ্রামের দিকটাতে পুরোটাতেই শ্মশান কালী পুজো হচ্ছে রাত্রিবেলা। ওখানে পুরো নিস্তব্ধ, পুরো কেউ নেই ওখানে পুরো। তো ওখানটা পেরিয়ে যাচ্ছি, যেতে যেতে আমরা ফার্স্ট আলোচনা করছিলাম বাবলে মিলে, আচ্ছা ভাই কালী পুজোর রাত, কালী মন্দিরে সমস্ত কিছু আয়োজন করা, কিন্তু একটাও লোক নেই ওখানে, একটাও, পুরো জনমনহীন শূন্য কেন বলতো? বাবলি বলছে যে হয়তো কিছু কারণ আছে, কিন্তু ব্যাপারটা কিন্তু স্বাভাবিক না ভাই। বলছে হ্যাঁ। রানা গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে বলে বললো যে মরিচিকা জানিস ভাই? আমি বললাম হ্যাঁ আলবাত জানি মরিচিকা। মরুভূমিতে যারা জল পিপাসী হয় তারা জল না পেয়ে তারা একটা ধাঁধার মতো দেখে যে সামনে জল আছে, কিন্তু সামনে জল নেই, ওটাই তো। বলছে আমাদের সঙ্গে ঠিক একই রকম হয়েছে। হঠাৎ করে রানা এটা বললো, বলে ব্যাস চুপ। মানে এমন মনে হচ্ছিল, ভয় পাচ্ছিল যে মানে রানা কি পজেসড হয়ে গেছে, হঠাৎ করে এরকম বিহেভিয়ার করছে কেন, চুপচাপ আছে, কোনো কথা বলছে না, কোনো সমস্ত কিছু রানা দেখতে পাচ্ছে কিন্তু কিছু বলছে না, ও চুপ করে আছে রীতিমতো। রানা পুরো চুপ করে আছে, ঠিক আছে। এবার আমরা চুপ করে, দাদা মানে কি বলতে চাইছিস? বলছে কি বলতে চাইছি বুঝে নে, বলে হঠাৎ করে গাড়িটা জোরে ব্রেক কষলো, মানে পুরোপুরি দাঁড়িয়ে পড়ে নে, একটু 40 স্পিড থেকে হঠাৎ করে যদি 10 স্পিড এরকম নেমে চলে আসে, ব্রেকটা ফট করে কষে, গাড়িটা চলছে রানিং, তখন একটা ঝাঁকুনি দিয়ে উঠলো, কি হলো রে? সামনে দেখ ভাই, সামনে তাকা। আমরা সামনে তাকিয়ে তারা দেখতে পাচ্ছি একটা মহিলা ওই রাস্তা দিয়ে হাঁটছে। ওকে, রাত্রিবেলা, ওই মহিলাটা রাস্তার ধার দিয়ে হাঁটছে, চুলটা এলোমেলো, উনি লাল শাড়ি পরেছিলেন, ঠিক আছে। আমরা আমাদের থেকে ধরো 100 মিটার দূরে আছে, তো গাড়িটা আমরা মানে ভয় পেয়ে গেছিলাম যে ভাই রাত্রিবেলা, এত রাত্রিবেলা এই মহিলাটা এখানে কি রে ভাই? বলছে চত দাঁড়াবো না, বলছে দাঁড়াবি না বলেও দাঁড়াবি না, তুই বেরিয়ে যা, পার করে চলে যা। ওকে পার করে আমরা যাচ্ছি, যেতে যেতে দেখছি, আমরা যাচ্ছি দেখছি ডান দিকের মহিলাটা
নিজের জামা কাপড় গুলো খুলছে, শাড়িটাকে আস্তে আস্তে খুলছে যেতে যেতে রাস্তা দিয়ে। তার পোশাক যেটা পরেছিল সমস্ত কিছু খুলছে। আমরা তো অবাক, চাপা শাড়ি খুলছে কেন? চুলটা পুরো বড় চুল, একদম কোমরের থেকেও নেমে আছে, আর সামনের দুধারেও চুল আছে। তো আমরা ভয় পেয়ে গেছি যে হয়তো এটা কোনো এন্টিটি বা কোনো পজেসড কোনো মহিলা হয়তো ভাই। পেরিয়ে চলেছে জোরে টেনে, ওই যে টেনে ওখান দিয়ে পাশ দিয়ে যাচ্ছি, তখন আমি আর বাবলি, আমি জানতাম না যে বাবলি লক্ষ্য করেছে কিনা, এটা সম্পূর্ণ আমার প্ল্যান ছিল যে আমি আর চোখে তাকাবো, দেখবো ওখানে মানে মহিলাটাকে, তার মুখটা দেখবো, ঠিক আছে। তো আমি মানে বাইকটা যখন তার পাশ দিয়ে যাচ্ছে, আমি আর চোখে দেখলাম মহিলাটার না চোখের মণিটা সাদা ছিল, যতটা দেখে আমার মনে হলো সাদা ছিল। আর এটা কনফার্ম হলাম বাবলিরও কথা শুনে। ওই অন্ধকারের মধ্যে দেখে বুঝতে পেরেছিলে? হ্যাঁ, পিছনে তো ব্যাক লাইট আছে। আচ্ছা, ওই লাইটে বুঝতে পেরেছো? আমার তো ইন্ডিকেটর, ডাবল ইন্ডিকেটর সারাক্ষণ জ্বলছে নিমছে জ্বলছে নিমছে জ্বলছে নিমছে। বুঝতে পারছি। বুঝতে পারলে? তো ওই ডাবল ইন্ডিকেটরটা দিয়ে আমি দেখতে পেলাম, আমার দুটো ডাবল ইন্ডিকেটর আছে, জ্বলছে নিমছে। আমি দেখতে পেলাম যে, আর চোখে দেখতে পেলাম যে মহিলাটা সাদা এরকম আছে, সাদা মণি, অর্ধেকটা চাপা, মুখটা অস্পষ্ট, শুধু সাদা মণিটা। দেখো সাদা জিনিস অন্ধকারে কিন্তু বেশি জল করে, ঠিক আছে। তো ওটাই কি লক্ষ্য করলাম আমি, লক্ষ্য করে বুকটার হার্টবিট পুরো বেড়ে গেছিল রীতিমতো আমাদের। কি রে ভাই ওটা বলে যাচ্ছি, যেতে যেতে কবরস্থানটা পড়বে, কবরস্থানে আমরা দেখতে পাচ্ছি হেডলাইটটা তো ডাউনে আছে, হাই বিম মানে তখন লো বিমে করা আছে। এবার যাচ্ছে গাড়িটা, কবরস্থানের যে দরজাটা আছে, দরজাটা দেওয়া, দরজাটার মাথাতে একটা ঢালাই মতো করা আছে দাদা, ঠিক আছে। ওই ঢালাইটাতে একজন লোক হাঁটু মুড়ে, মাথাটা হাঁটুর ভেতরে ভেতরে ঢুকিয়ে বসে আছে ওই ওখানে। ওইটা দেখে পুরো ফেটে গেছিল ওখানে আমাদের রীতিমতো, সরি পুরো পুরো ফেটে গেছিল আমাদের। রানা মানে এমন কাজ করলো না, ও সঙ্গে সঙ্গে হাই বিমটা জ্বেলে দিল। এবার আমার N150 পালসার, ওর হাই বিমটা অনেকটা উঁচু পর্যন্ত। আমরা দেখলাম একটা বুড়ো বয়স্ক লোক, ঠিক আছে, কারণ তার হাড় গোড় বেরিয়ে, এইটুকু মনে হলো, কারণ ওর কঙ্কাল শরীর এরকম, মানে চামড়া পুরো একদম শরীর একদম শুকিয়ে গেলে যেরকম দেহটা হয়, ঠিক সেরকম লোক। হাই বিমটা জ্বলতে কতক্ষণ লাগবে? মিলি সেকেন্ডও লাগবে না। আর লোকটা ওই সময়ের মধ্যে কি করে যে ওরকম হলো কে জানে, লোকটা ফট করে, ওকে ওখানে দেখতে পাচ্ছি না, ওকে দেখতে পেলাম পাশের একটা বড় গাছেতে, বট গাছ ছিল কি মনে করছে না কি গাছ ছিল, একটা বড় গাছ ছিল, ওই গাছটাতে আমরা দেখতে পেলাম ওই গাছ থেকে বিয়ে 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 উপরে উঠে গেল। নিজের চোখে দেখেছো? নিজের চোখে দেখেছি, নিজের চোখে। আর রীতিমতো ওদের উপর আমি রেগেও গেছিলাম যে কেন এলি তুই এখানে, কেন আসার দরকার কি ছিল। নিজের চোখে দেখেছি, তিনজনে নিজের চোখে দেখেছি। আচ্ছা আচ্ছা, মানে গ্রাম বাংলার একটা কথা আছে যে তিনজনে গেলে বিপদও আসে, আর তিনজনে গেলে ধন প্রাপ্তিও হয়। আর তিন মাথায় ছিলাম আমরা, ঠিক আছে। আমরা দেখলাম পুরো স্পষ্ট উপর দিকে উঠে চলে গেল। দাদা যখন ওখানটা দিয়ে পাশ কাটাচ্ছে, উপর দিকে তাকানোর সাহস করিনি আমরা, মনে হচ্ছিল যেন উপর দিকে তাকালে কি আমার ঘাড়েতে ঝাঁপ দিয়ে দেবে। ওটা পার করে যাচ্ছি, যেতে ওই ঝিলটা যখন আসছে, অবাক করা বিষয় যে মহিলাটাকে আমরা পেরিয়ে চলে এসেছি, ওই মহিলাটা ওই লাল শাড়িটা মানে উনি পরেছিলেন যেটা, ওটা খুলতে খুলতে গেছিল, তো ওনার হাতে শাড়িটা নিয়ে আমরা বাঁদিকে, আমি হালকা বাঁদিকে যখন তাকালাম ঝিলটার দিকে, যে ঝিলটা দেখি তো রাত্রিবেলা, গিয়ে দেখলাম যে মহিলাটা ঝিলের দিকে যাচ্ছে, ওনার হাতে শাড়িটা ছিল, হ্যাঁ শাড়ি প্লাস যে আদার্স যেগুলো আছে সেগুলো সব ওনার হাতে ছিল, পোশাক গুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উনি উলঙ্গ অবস্থা জলের দিকে যাচ্ছিলেন। কি করে বুঝলাম? অন্ধকারেতে ওনার বডি স্ট্রাকচার দেখে বুঝলাম, কারণ স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে ওই অত দূরে, ঠিক আছে। তো ওখানটা পেরিয়ে গেলাম, বাবলিকে বললাম ভাই এরকম এরকম দেখলাম জানিস, ব্যাস ওকে যে বললাম,
আর বলার সাথে সাথে আমার কাঁধটা না ভারী হয়ে গেল, প্রচন্ড কাঁধ ভারী হচ্ছিল, মনে হয় যেন কাঁধের উপরে কেউ বসে আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি বাবলির দিকে ঝুঁকে যাচ্ছি বারবার, বলছে কি হলো সোজা হয়ে বস না, বলছে সোজা হয়ে বসতে পারছি না ভাই, মনে হয় যেন কাঁধে কে ভর দিয়ে আছে ভাই। এবার রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক একই সেম, পুরো সেম, পাশের গাছ দিয়ে কেউ লাফিয়ে 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 যাচ্ছে। তখন বলছিলাম ভাই হয়তো বানর টানর হবে, ছেড়ে দিয়ে, ভাবিস না ওসব নিয়ে, ভাবিস না, যত ওসব নিয়ে ভাববি তত ভয় পাবি, যত ওসব নিয়ে ভাববি তত ভয় পাবি, তুই মন্ত্র পড় মন্ত্র পড় মন্ত্র পড়, কিছু হবে না, মন্ত্র পড়। আমি মনে মনে মন্ত্র মন্ত্র জপ করছিলাম, আমার কাঁধটা যে ভারী হয়েছিল না ওটা হালকা হয়ে গেল, বুঝতে পারলে, ওটা হালকা হয়ে গেল তখন। এবার মন্ত্র পড়া শেষ করলাম, সেই সময় আমাদের সাথে আর কিচ্ছু হয়নি। আর একটা জিনিস হচ্ছিল যে ওটা কমন ব্যাপার, আমরা প্রথম থেকেই বুঝে যাচ্ছি যে পিছন দিকে ছুটে ছুটে আসছে আমাদের পিছনে, কেউ যেন ছুটছে আমাদের পিছনে। কে ছুটছে না ছুটছে তাকানোর সাহস করিনি, পরে জানতে পারি রানা লুকিং গ্লাসে লক্ষ্য রাখছিল, একটা কালো অবয়ব ছুটে ছুটে আমাদের পিছনে আসছে, সে ছুটছে, একটা কালো প্রতিকৃতি, একটা মানুষের প্রতিকৃতি, সে ছুটছে আমাদের পিছনে। আর বিশাল এক প্রতিকৃতি, যেখানে রানা শুধু লুকিং গ্লাসে তার মানে অনলি এটা দেখতে পেয়েছে, বুক থেকে কোমর পর্যন্ত দেখতে পেয়েছে, এতটাই বড় লুকিং গ্লাসে যতটা ও লক্ষ্য করেছে, কারণ ও খুব দূরে ছিল না, গাড়ির একদম পাশেই ছিল। ঠিক আছে, তো ওখানে জোরে চালানোর পর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমরা মেন রোডে উঠলাম, যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম, স্বস্তির নিঃশ্বাস ফেলে যাচ্ছি আর যেতে যেতে আলোচনা করছি যে ভাই কি হলো, ব্যাপারটা এরকম হলো, কি ব্যাপারটা ঠিক বোঝা গেল না, বলে আলোচনা করছি, যাচ্ছি খোরপের দিকে যাচ্ছি আমরা আমতা থেকে বেরিয়ে। তো খোরপের রাস্তাতে যাওয়ার আগে দাদা একটা কালী ঠাকুর মন্দির পরে, কালী মন্দির পরে ব্রিজটার আগে একটা ব্রিজ আছে, ব্রিজটার আগে, এবার ব্রিজটার আগে একটা কালী মন্দির আছে। তো স্বাভাবিক ব্যাপার, ওরকম ঘটনা ঘটার পর ভাবলাম যে ভাই আগে খোরপে মায়ের কাছে যাওয়ার আগে এই মায়ের দর্শনটা করে যাই অন্তত। ঠিক আছে, বললো ভাই ঠিক আছে চ, বলে গাড়িটা দাঁড় করালো। মায়ের মানে অপরূপ দৃশ্য, মাকে কি সুন্দর যে লাগছে, ওই কালী ঠাকুরটার দাদা মানে জিভ নেই, জিভ বার করা নেই কালী ঠাকুরটা, বুঝতে পারলে, কালী ঠাকুর অত জিভ বার করা নেই, কালী ঠাকুর হয়, হ্যাঁ অলবাদ হয়, আমি তোমাকে ছবি পাঠাতে পারি। আমার মামার বাড়িতে হরিশপুর গ্রামে একটা কালী ঠাকুর আছে, শ্মশান কালী ঠাকুর, বিশাল বড় ঠাকুর, মোটামুটি তোমার ঠাকুরটার হাইট হবে 15 ফুট, 15 ফিট এরকম হাইট হবে, 12-15 ফিট। ঠিক আছে, তো ঠাকুরটা ওটা হচ্ছে আগে মাটির তৈরি করা হতো, বিসর্জন করতে সমস্যা হতো বলতে বলে বহু কাল আগে ওটা একবারে প্রতিষ্ঠিত করা, আর মায়ের গাটা মানে মায়ের পুরো স্ট্রাকচারটা চন্দন কাঠ দিয়ে তৈরি করা। ওকে ওকে ওকে, ঠিক আছে, চন্দন দিয়ে তৈরি করা, চন্দন কাঠ দিয়ে মায়ের পুরো বডি স্ট্রাকচারটা। আর মায়ের জিভ বার করা নেই, মায়ের দুটো হাত, একটা হাতে বাটি থাকে যাতে রক্ত দেওয়া হয়, আর একটা হাতে কাটা মুন্ডু থাকে। আমাদের এই কালী পুজোর রাতে বারোয়ারি মন্দির, ওটা পুরো বারোয়ারি মন্দির যাবে, ওটা বহু পুরনো মন্দির, ওটার মন্দিরটার বয়স হয়ে যাবে প্রায় 252 বছর, এই বছরটা 253 এরকম সামথিং হবে। আর মন্দির ফলকে লেখা আছে 200 বছরেরও অধিক। এবার ওই মন্দিরে ঢুকলাম, ঢুকে মাকে প্রণাম টোনাম করলাম, করে পিছন দিকে একটা শ্মশান আছে, যেখানে শ্মশান জাগ্রত হয়, জানো তো, শ্মশান কালী পুজোর দিন শ্মশান জাগ্রত করা হয়েছে। তো আমরা দেখতে গেছিলাম, প্রণাম করতে গেছিলাম শ্মশানে। তো শ্মশানে গেলাম, দেখলাম প্রণাম, ওখানে অনেক লোকজন ছিল আর ছিল, সবাই প্রণাম করছে, আমরাও প্রণাম করলাম। এবার পাশে একটা ঢিপি মতো ছিল দাদা, ওই ঢিপি মতোটাতে অনেক বাতি প্রদীপ সমস্ত কিছু দিয়ে, ধূপ ফুপ দিয়ে, ফুল ফুল দিয়ে ঢিপিটাকে পুরো সাজিয়েছিল, আর ওই ঢিপিতে তো সবাই বাতি দিচ্ছিল। ঠিক আছে, তো ঢিপিটা চূড়াতে এরকম বাতি বাতি দিচ্ছিল, আর ঢিপিটা চারিদিকে লেবু দিয়ে রেখে দিয়েছিল। ওকে, এবার আমি ওই শ্মশানটাতে প্রণাম করে ভাবলাম একটুখানি প্রদীপের একটুখানি আলোর তাপ নি, ঠিক আছে, মাথায় যে বোলাই না, মাথাতে বোলাবো বলে আমি ওই ঢিপিটার উপরে উঠে
এই প্রদীপটা এই যে জ্বলছে, যে আমি গিয়ে মাথায় তাপ দিচ্ছি, আমার মাথায় যেন কেউ চাটি মারলো এরকম মনে হলো। হঠাৎ সিরিয়াসলি মাথায় কেউ চাটি মারলো আমার। পিছন করে তাকা, এই কি হলো? ওটা দেখি দূরে দাঁড়িয়ে আছে, মানে আমার থেকে এতটা দূর, খুব দূরে নেই কিন্তু এতটা দূরত্বে আছে যে চাটি মেরে যে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে ওখানে ওই সুযোগ নেই। মাথায় কেউ চাটি মারলো। এবার ওরা আমার দিকে তাকিয়ে, কৃষ্ণ নিচের দিকে নাম তাড়াতাড়ি, পাগল নাকি তুই, নিচের দিকে নাম বলে। এবার যখন নিচের দিকে নামলাম, কেন কি হয়েছে রে বল, বলছে যে ওটা কি জানিস? বলছে কি? তারা বিশ্বাস করবে না, আমি ওই যে ভুলটা করলাম, জিভ কামড়ে কান ধরে উঠবোস করে ওই ভুলে শাস্তি হবে না। আর মাকে অনেকবার ক্ষমা চেয়েছি। ওই ঢিপিটা কিসের ছিল জানো? কিসের? ওই ঢিপিটা ছিল যে মরার ছাই ভস্য অস্থি ফস্তি দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই ঢিপির উপর উঠেছিলাম আমি জুতো পরে, আমি বুট পরেছিলাম, ওর উপর উঠে পড়েছিলাম। তো আমার মনে হলো হ্যাঁ সম্ভবত ওই কারণে চাঁটিটা হয়তো খেয়েছি, ওদেরকে আমি আর কিছু জানাইনি। মন্দির চত্বরে যখন বেরোলাম, গাড়িটার দিকে গেলাম, গিয়ে ওরা সিগারেট ধরালো, সিগারেট ধরিয়ে আমাকে বললাম যে ভাই এরকম চাঁটি মারলো আমার মাথা থেকে। হ্যাঁ, বলছে হ্যাঁ আমার এরকম মনে হলো, খুব জোরে চাঁটিটা মেরেছে আমার। বললাম আচ্ছা, বলে না না কোনো উচ্চ বাচ্চা করে না, ও চুপচাপ আছে, ও বেশি কথা বলছিল না ওইদিন, কেন কে জানে। বলে আমরা বেরোলাম খড়পের উদ্দেশ্যে। তো খড়পের দিকে গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছি। এবার গাড়ি জমা রেখে এবার যাচ্ছি, গাড়িটা যেখানে জমা রাখলাম একদম মাঠের ধারে সব গাড়ি ফাড়ি সব জমা রাখছে অনেক দূর থেকে। গাড়িটা জমা একদম শেষ প্রান্তে আমরা জায়গা পেলাম, গাড়িটা ওখানে জমা রাখলো। জমা রেখে আমার যেন মন্দির চত্বরে দাদা যেতে ইচ্ছা করছে না, আমার যেন যেতে ইচ্ছা করছে না মন্দির চত্বরে। ভাই তোরা যা, আমি যাবো না, আমি এরকম বলছি এদেরকে, না ভাই আমি যাবো না, তোরা যা, যাবো না তোরা যা, আমার যেন ভালো লাগছে না যেতে, মনে যেন এখানে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকি। বলে ওরা বলে চ না, এত এসছি এইটার জন্যই এসছি, চ চ বলে অনেকক্ষণ জোরাজুরি করলো। না আমি যাবো না। এবার রীতিমতো ওদের উপর আমি চেল্লিয়ে দিয়েছিলাম যে না আমি যাবো না বলছি তো, তোরা কেন জোর জবরদস্তি করিস, যা না তোরা। বলে আমি না যাই না, আমি হয়তো অজান্তেই 2-4টে গালাগালি দিয়ে দিয়েছিলাম ওদেরকে। বলে ওরা চলে গেল, বলে ঠিক আছে তাহলে গাড়ির সামনে দাঁড়িয়ে থাক, বলে চলে গেল। গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকতে থাকতে আমার কানের পাশে কে যেন বলছে, কাজটা তুই ঠিক করলি না, এরকম একবার শুনতে পেলাম। আমি পিছন করে তাকালাম, মানে এরকমটা প্রপারলি শুনতে পেয়েছো? প্রপারলি একদম আস্তে, পুরো এরকম আওয়াজটা ছিল, কাজটা তুই ঠিক করলি না, এরকম। আর ভয় পেয়ে গেছি, ওখানে ফেটে গেছে আমার, কারণ একদম শেষ প্রান্তে, জমির একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমি, গাড়ি জমা রেখে। আমি ওখান থেকে ছুটে বেরিয়ে গেছি, এ ভাই দাঁড়া আমি যাবো তোদের সাথে বলে বেরিয়ে গেছি। বেরিয়ে ওখানে গেছি, গিয়ে এবার ওদের সঙ্গে যাচ্ছি মন্দির চত্বরে। এবার মন্দির চত্বরে ঢুকে আমার পুরো একদম যে একটা মনে যেন একটা ঘোর থেকে বাঁচলাম আমি, একটা ঘোরে ছিলাম আমি, সেই ঘোর থেকে আমি মুক্তি হলাম আমার। ঠিক আছে, এই ঘোর থেকে মুক্তি হলে যেন মনে হলো মায়ের ওখানে দর্শন ফর্শন সমস্ত কিছু করলাম, মানে বিশাল বড় আয়োজন টায়োজন হয়েছে, আর হয়েছে মায়ের দর্শন টর্শন করলাম করে ওখানে বেরিয়েছি। বেরিয়ে একটা বাইরে মেলাতে, জানো তো ওখানে মেলাতে কি হয়, একজন সাধু বাবা বসে থাকে, লাল গেরুয়া পাঞ্জাবি, লাল পাঞ্জাবি আর গেরুয়া পাঞ্জাবি, আর মাথায় এরকম পাগড়ি বেঁধে এরকম বসে থাকে হাত গণনা করার জন্য, 10 টাকা দাও হাত গণনা করো। এবার আমরা 3 জনে গেছি। দাদু একটু হাতটা দিকে দাও না, বলছে হ্যাঁ বেটা দো হাত দো, বলে হাতটা দিলাম। রানার দেখলো, বা রানার দিকে বলছে যে অনেক উন্নতি হয় বাবা, তোমার অনেক উন্নতি হোগা, তুমি বহুত উপর জায়গা जिंदगी में। বলে পাবলিক বললো তুম বহুত পয়সা কামায়েগা, বহুত নাম হোগা তোমারা। আমাকে একই ডায়লগ ছেড়ে দিল, তুম বহুত পয়সা হোগা, বহুত নাম হোগা তোমারা। বলে লোকটাকে 30 টাকা দিলাম, 3 জনে লোক আমরা যাচ্ছিলাম। লোকটা আবার ব্যাকে এ বাবু सुनो सुनो इधर सुनो इधर सुनो इधर सुनो। কেন क्या हुआ बाबा जी? बोले तुम तीनों का हाथ दिखाओ, तुम तीनों का एक साथ हाथ दिखाओ।
বলে আমরা তিনজন হাত পেরেছি পরপর। ও লোকটা না ম্যাগনিফাইং গ্লাসে করে আমাদের হাতটা দেখছে, ঠিক আছে, দেখে বলছে, बाबू तुम्हारे आज तुम्हारा मौत लिखा है बाबू तुम्हारे जिंदगी में, तुम्हारे हाथ में। অত রাতে ছিল ওখানে? হ্যাঁ, রাতে কি থাকবে, ওখানটা হোল নাইট মেলা। ও মেলা অনেকদিন ধরে চলে, মেলা ওখানে, বুঝতে পারলে? ওই মেলাতে বসে, এই মেলাতে, এই মেলার মধ্যেই বসে ওই ওই যে রম সাধু বাবা থাকে। যেমন ধরো ডিম খেলা থাকে, ওরা কতটা ডিম খেলা যে বাজি রাখতে হয়, বাজি রেখে ডিম ফিম জিততে পারবে, এরকম বহুত বড় মেলা ওরকম দেখেছিল। আমাকে বলছে তোমার হাত মে মত লিখা है বাবু। আমি কি বলছো? বলছে हाँ बाबू सच बोल रहा है, तुम्हारे हाथ में मौत लिखा है, नहीं तो तुमको वापस काहे बुलाते हम, तीनों के हाथ में मौत लिखा है। আমরা ভাবছি যে যা বাবা, মৃত্যু লেখা আছে কি রে? বলছে तुम लोग সাবধান रहो সাবধান रहो। বলে রান্না হঠাৎ করে তখন বলছে যে ভাই শোন, আমার মনে হচ্ছে শালা উজগুবি কিছু বলছে, মানে আমাদের টুপি পরাতে চাইছে, যাতে মৃত্যুর কথা শুনে ও কি আংটি ফাংটি বিক্রি করবে হয়তো আমাদেরকে, যাতে খরচাপাতি হয়ে যায় আমাদের, মানে আংটি ফাংটি বেচতে পারবে ও। বলে আমরা বলছে ঠিক আছে দাদু হাম সামাল লেঙ্গে। বলে রানা আমাদেরকে নিয়ে চলে এলো ওখান থেকে। বলে আমরা এলাম গাড়ির ওখানে যেখানে রেখেছিলাম সেখানে এলাম, এসে গাড়ির ফাড়ি নিলাম, নিয়ে আবার ব্যাক করছি, ঠিক আছে। মাথাতে ওই চিন্তাটা ঘুরছে, মত লিখা है, मौत लिखा है तुम्हारे भाग्य में, मौत लिखा है। বলে যাচ্ছি, যাওয়ার সময় আবার তর্কাতর্কি শুরু, কোন রাস্তা দিয়ে ব্যাক করবি, নদীর পাড়ের রাস্তাটা দিয়ে নাকি ওই আবার ওই রাস্তাটা দিয়ে। ফের ভাবো ওদেরকে যে আবার ওরা দেখতে চাইছে। আমি রীতিমতো ওখানে রেগে গেছিলাম, চটে গিয়ে বলছি তোদের কি ছ্যাবলামো হচ্ছে এখানে দাঁড়িয়ে, কি হয়েছে তোদের, সমস্যাটা কি, একবার তো দেখলি। বলছে আমরা তো ভুলও দেখতে পারি, আমাদের এটা হ্যালুসিনেশনও হতে পারে, হ্যালুসিনেশন করছি হয়তো ভূতের ভয়েতে, চ 2 নম্বর বার যাই, সিওর হয়ে যাবো ভাই, দেখা দেখি সিওর হয়ে যাবো, আমাকে কনভিন্স করছে, আমি নামি যাবো না। লোকটা একই বললো তো, আমাদের কপালে মৃত্যু নাচছে, মৃত্যু আছে আমাদের কপালে, তোরা আবার ওই রাস্তাতে যাবি নাকি, পাগল, মাথা খারাপ তোদের। বলছে ছো না, রানা বলছে যত ভাই দেখা যাক না কি হয় না হয়, লাস্ট ভাই লাস্ট। তখন রাত্রির বাজে হচ্ছে 2:30। আমরা ওখানে গিয়ে মেলাটাতে ঘুরে তখন মানে এই যে রাস্তাটা যাবো যে তখন বাজে 2:30 বাজে, 2:30 কি 2:10-15 এরকম হবে হয়তো, ঠিক আছে। এবার ওই রাস্তাটার আগে মানে ওই বলে সিদ্ধান্ত হলো লাস্টে, যে তর্কাতর্কি পরে সিদ্ধান্ত হলো যে না ওই রাস্তা দিয়ে যাওয়া হবে, বলে ওই রাস্তা দিয়ে ব্যাক করার সিদ্ধান্ত হলো। হয়ে এবার রাস্তাটার আগে না, এই রাস্তাটা যেখানে শুরু হচ্ছে ওটা একটা প্রস্টিটিউট এলাকা, বুঝলে তো, ওই রাস্তাটা ওরকম এলাকাটা। তো রাত্রিবেলা ওখানে কেউ নেই বাবু, ওই রকম একটা এলাকা যেখানে ওদের মানে ওদের বিজনেসটাই রাত্রিবেলা, অথচ ওখানে কেউ নেই, পুরো ফাঁকা। অন্যদিন যেমন পুজোর সময় যখন যাই আমতাতে, ওই রাস্তাতে কিন্তু অনেক থাকে, সবাই দাঁড়িয়ে ফাড়িয়ে থাকে এরকম। যাই হোক, ও কিন্তু ওই রাস্তাতে কেউ ছিল না, মানে একটা লোকও পর্যন্ত নেই, রাস্তার কুকুরগুলো শুয়ে আছে খালি আলো ল্যাম্পপোস্টের তলায়। আর প্রচন্ড ঠান্ডা ছিল, যেহেতু বুঝতেই পারছো 30শে নভেম্বর 1 ডিসেম্বর পড়ে গেছে, আর ঠান্ডাটা ঝাঁকিয়ে পড়েছে তখন। আমি ফোনেতে খুলে দেখেছি 14 ডিগ্রি ঠান্ডা ওখানে ওই সময়। এবার আমরা যাচ্ছি, রাস্তাটা পার করলাম, ওখানে পার করে এরকম আবার ওই রাস্তাটা শুরু হবে। বিশেষ করে কৌস্তবদা, রাস্তাটা শুরু হওয়ার আগে এমন ভাবে একটা, যেমন ওই সময় যেমন একটা বিড়াল কাটলো, তারপরে ঘটনাগুলো শুরু হলো, এইখানেও একটা সেম জিনিস হলো, যার পরে আমাদের পুরো মৃত্যু মানে যেন মৃত্যু খেলা শুরু হলো। কি ঘটেছিল জানো, ওখানে রাস্তা শুরুর আগে জঙ্গলে যখন মানে জঙ্গলে যখন শুরু হচ্ছে, একটা বুড়ো লোক, বয়স্ক লোক, বুড়ো বলাটা ঠিক হবে না, মধ্যবয়স্ক লোক, একটু উঁচু হবে, বয়স 60 থেকে 65 হবে, 60 থেকে 65 হবে। ভাবো ওই ঠান্ডাতে, যেখানে রানা ভেতরে একটা জামা, ওপরে জ্যাকেট, জিন্স প্যান্ট, বুট, বাবলি ভেতরে একটা সোয়েটার, তারপরে হুডি, মাফলার প্লাস টুপি, আর আমি ফুল প্যান্ট, ভেতরে একটা জ্যাকেট, তার উপরে ভেতরে একটা সোয়েটার, তার উপরে জ্যাকেট,
আর মাথায় টুপিটা এঁটে আছি। একটা ওই ভদ্রলোকটা মানে রাস্তার ধারে একটা মাচা মতো করা আছে, ওই মাচাতে পা ঝুলিয়ে বসে আছে লুঙ্গি পরে, তার মাথা চুলগুলো পাকা আর সামনে একটা টাক আছে, মাথাটা ঝুলিয়ে বসে আছে খালি গায়ে। ভাবো ওই ঠান্ডাতে 14 ডিগ্রি ঠান্ডায় খালি গায়ে বসে আছে। আমরা দেখে অবাক, মানে আমরা যখন যাচ্ছি লোকটা মাথাটা নিচু করেছিল, সে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসছিল, বাঁদিক করে কোনাচে ভাবে আমাদের দিকে তাকালো, আমাদের গাড়িটা যেমন পাস করছে বাঁ দিক থেকে ডান দিক, ওর মাথাটা আমাদের দিকে তাকাতে তাকাতে বাঁ দিক থেকে ডান দিকে এরকম পাস করলো হাসতে হাসতে। ওকে। আর লোকটার দুটো চোখ টেরা ছিল, তো একটা চোখের মণি ছিল কালো আর একটা চোখের মণি ছিল কটা, মানে একটু হলদেটে হলদেটে ভাব ছিল। ভাই ওরকম যে একজন কেউ হতে পারে আমরা দেখেই ভয় পেয়ে গেছিলাম। আজব করে বিষয় যে খালি গায়ে কি করে বসে আছে ওখানে, এত ঠান্ডাতে আমরা কাঁপছি, বাইক চালাচ্ছি, ওই লোকটা যে এত কেউ নেই ওখানে, ওখানে লোকটা খালি গায়ে লুঙ্গি পরে কি করবে, চাপ বাবা। বলে রাস্তাটা ঢুকেছি, ঢুকতে ঢুকতে এবার যাচ্ছি, যেতে যেতে আমাদের একই রকম হচ্ছে কি, বাঁদিক থেকে কেউ যেন জঙ্গলের ভেতর দিয়ে গাছগাছড়া দিয়ে ছুটছে, আর তার পায়েতে পাতার আওয়াজ হচ্ছে। মানে ধরো জঙ্গল ঠেলে ঠেলে যদি কেউ সরে, আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে আগে ছুটছে সেই জিনিসটা, আমরা দেখতে পাচ্ছি। আমরা তখন ভাবিনি কোনো বন্য টন্য প্রাণী হবে, সমস্ত কিছুতে লজিক খুঁজছি আমরা, প্রমাণ করেই ছাড়বো যেন ওখানে ভূত থাকে না, আত্মা থাকে না বলে। আমাদের পাশ দিয়ে কেউ যেন বনের পাশ দিয়ে কেউ ছুটে ছুটে যাচ্ছে, আর গাছ দিয়ে লাফিয়ে 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 যাচ্ছে। হঠাৎ চোখ পড়লো ডান দিকের গাছটাতে, কেউ যেন বসে আছে গাছের উপরে, একটা সাদা অবয়ব মতো বসে আছে গাছের উপরে। আমি আর বাবলি লক্ষ্য করলাম, আমি এরকম হাত দিয়ে টোকা মারলাম, বাবলি দেখলো উপর দিকে, দেখে চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকালো। কি ছিল ভাই ওটা? বললাম হ্যাঁ, এবার শুরু হলো খেলা, নে ভোগ এবার। বলে যাচ্ছি, যেতে যেতে দাদা বিশ্বাস করবে না তুমি, আমাদের গাড়িটা বাঁদিক বরাবর ধরে টানছে। গাড়িতে বসে আছি, দেখতে পাচ্ছি গাড়িটা বাঁদিকে বারবার চলে যাচ্ছে, বাঁদিকে বারবার চলে যাচ্ছে। রানাকে চালাচ্ছে, ওই গাড়িটা ধর না ভালো করে, বলছে এই দেখ আমি সোজা হ্যান্ডেল ধরে আছি, এবার দেখ গাড়িটা কিরম ভাবে হেলে, দেখে না তোরা সচক্ষে প্রমাণ সত্যিকারের। আর আমি তো পিছনে বসে আছি, আমি দেখতে পাচ্ছি হ্যাঁ গাড়িটা হেলছে, গাড়িটা ধরে কেউ টানছে, পিছন দিকে রড হুইল মানে পিছনে যে রডটা থাকে না, রডটা ধরে কেউ টানছে, এরকম মনে হচ্ছে। তো আমরা যেরকম ভাবে হোক ও গাড়িটা হ্যান্ডেল করছে, এবার জোরে চালাতেও পারছি না, গ্রামের দিক রাত্রিবেলা শিয়াল টিয়াল তো থাকবে, এবার জোরে চালাতে গেলে কি বলতো, শিয়ালে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে ও মরবে আমরাও মরবো, এরকম একটা ব্যাপার। যে হোক করে যেতে হচ্ছে আমাদেরকে। আর গাড়ির রড হুইলটা ধরে পাশ দিয়ে বাঁ দিক দিয়ে কেন যে কেউ ছুটছে, তার ফুট স্টেপের স্পষ্ট আওয়াজ পাচ্ছি। এবার আমি সাহস করে পিছন ঘুরে তাকাবো, আমি পিছন ঘুরে তাকালাম, ব্যাস দেখলাম, দেখে আবার সামনের দিকে তাকিয়ে ভয়ে বাবলিকে জড়িয়ে ধরলাম, ভাই বাঁচা। কি হলো? পিছন ঘুরে তাকিয়েছি, একজন কালো অবয়ব পিছন দিয়ে ছুটছে। রানা বললো তুই তাকাতে গেলি কেন? তাকানো মানে কি? ওদেরকে সংকেত দেওয়া, তুই কি পাগল? বলে রাস্তা দিয়ে দাদা যাচ্ছি, সমানে গাড়িটা ধরে টেনে যাচ্ছে, টানা টানা হঠাৎ করে ছেড়ে গেল, পুরো কবল থেকে রিমুভ হয়ে গেল একদম। গাড়িটা নর্মালি যাচ্ছে, যেন প্রাণ বেঁচে ফিরলাম। এবার রাত্রি তখন 2:45 এরম সময় যখন যাচ্ছি, কবরস্থানটার সামনে আসবো, দেখতে পাচ্ছি একটা ষাঁড়, বুঝতে পারলে? ষাঁড়, চোখটা লাল, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা। একটা ষাঁড় চোখটা লাল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সে কোনো দিকে তাকাচ্ছে না, সে আমাদের দিকে তাকিয়ে আছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, মানে জঙ্গলের কাজটা করে দাঁড়িয়ে আছে।
তার কাছে যখন হেডলাইটটা পড়লো, মিসমিসে কালো গায়ের রং, পুরো মিসমিসে কালো গায়ের রং, আর পুরো তাকিয়ে আছে, জল করছে, রক্ত লাল একদম পুরো চোখটা, আর সে আমাদের দিকে তাকিয়ে আছে, সমানে তাকিয়ে আছে। আমরা পাশ দিয়ে যেতে আমি না তখন ভয় ভয় মন্ত্র শুরু করে দিচ্ছি, মন্ত্র জপ করছি, তেরে মন্ত্র জপ করছি তখন আমি, যা করবো বাঁচাও বাঁচাও বাঁচা বাঁচা বলে মন্ত্র, তার সাথে মন্ত্র জপ করা শুরু করে দিচ্ছি। ছানটা কোনো ক্ষতি করলো না, কিন্তু সে আস্তে 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 জঙ্গলের ভেতরে ঢুকে গেল। জঙ্গলের ভেতরে যে স্পষ্ট দেখতে পাচ্ছি, গাড়িটা যখন পাস করছে আমরা দেখতে পাচ্ছি সে জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। ব্যাস, ঢুকে তাকে আর দেখতে পাচ্ছি না। তবু যে একটা রিফ্লেকশনে যে আলো পড়বে জঙ্গলের ভিতরে একটু হালকা হালকা দেখা যায়, কোনো আলো পড়ছে না ওখানে। তারপরে যাচ্ছি রাস্তাটা দিয়ে, যেতে যেতে সেম কেস, সামনে ওই রাস্তাতে একটাই পোস্টার আছে, লাল আলোর পোস্টার, আর ওই পোস্টারের তলায় একজন কেউ বসে আছে, পা মুড়ে, হাঁটু মুড়ে, মাথা নিচু করে বসে আছে। একটা বাচ্চা মেয়ে কাঁদছে সেখানে বসে বসে, মানে পুরো দাদা ফেটে গেছিল পুরোখানে রীতিমতো। ভাবছিলাম দাঁড়াবো, দাঁড়িয়ে কি জিজ্ঞেস করবো কেন কাঁদছো, নাকি পেরিয়ে চলে যাব। দাদা বিশেষ করে দাঁড়ানোর সাহস হলো না। বাবলি বললো যে ভাই দিনের বেলা হলে হতো, বাট রাত্রিবেলা না, পেরিয়ে চলে যাও ভাই, দাঁড়ানোর কোনো দরকার নেই বলে আমরা ওটাকে অবহেলা করেই পেরিয়ে চলে গেলাম। পেরিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে এরকম ডাক, ওই শোন, এরকম ডাক শুনতে পেলাম। বাবলি সামনে থেকে আমার মাঝখানে বসেছিল, যে সে পিছন ঘুরে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো, আমি ওর দিকে তাকিয়ে আছি। আমাকে বললো কিছু শুনতে পেলি, আস্তে আস্তে বলো। আমি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবার ডাক, কিরে শুনলি না তো, এরকম ডাক, যেন ডাকটা বাঁ দিক আর ডান দিক দুদিক থেকেই আসছে, এরকম ডাক, একই গলার স্বর, একটা মেয়ের একটা ছেলের মিশ্রিত গলার স্বর, যেন ডাকছে আমাদেরকে এরকম ভাবে। তারপরে বলতে শুরু করলো রাস্তাতে, তখন রানার রিয়াকশন, রানা বলছে ভাই আমার খুব ভয় লাগছে ভাই। আমি ভয় পাস না, কিছু হবে না, ভয় পাস না, ভেঙে বলিস না, ভয় পাস না, কিছু হবে না, সব তুই চুপচাপ গাড়ি চালা, মনোযোগ দিয়ে গাড়ি চালা। রানা কাঁদো কাঁদো গলা বলছে ভাই ও চুন্ড ভয় পাচ্ছে, কাঁদিস না, বাদ দে না, কিছু হবে না, চল আমি আছি তো, কিছু হবে না, আমি এরকম বলছি। হ্যাঁ, তারপর তখন মানে দুদিক থেকে সাউন্ডটা আসছে, কান্নার মতো করে কেউ করুণার স্বরে বলছে দাঁড়া না একটুখানি, একটুখানি দাঁড়া না, এরকম থেমে গেল। তারপরে আবার 5 সেকেন্ড পর আমাকে নিয়ে চ না তোদের সাথে, কাঁদো কাঁদো গলায় করুণার স্বরে। রীতিমতো দাদা ফেটে গেছিল আমাদের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। গাড়িটা বাবলি বলছে চালা রানা জোরে, এবার যা হবে দেখা যাবে, প্রচন্ড পেরো, রাস্তাটা পেরো, জোরে চালা। ও সঙ্গে সঙ্গে জোরে চালাতে আরম্ভ করলো, জোরে চালাতে 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 আবার ব্রেকটা কষলো ফট করে। বললো কি হলো পাগল নাকি তুই, ব্রেক কষলি কেন? হঠাৎ করে চেঁচিয়ে উঠলো বাবলি, বলছে সামনে দেখ না ভাই, ওই যেই মহিলাটা বেশ উলঙ্গ হয়ে স্নান করছিল, সেই মহিলাটাই স্নান করে মানে ব্যাকে যাচ্ছে, রাস্তাটা পার হচ্ছে, এদিক থেকে ওদিকে পার হচ্ছে, বুঝতে পারলে? বুঝতে পারছি। হেডলাইটের আলোতে স্পষ্ট আমরা ওকে দেখতে পেয়ে গেছি। কাপড়টা ভিজে ছিল, পুরো গায়ে লেপটা ছিল, কাপড়টা ভিজে ছিল, আর মহিলাটা এই পার থেকে ওই পারে গেল, সেম মুখটাই খালি দেখতে পাচ্ছি না, মুখটা খালি চুল দিয়ে, ভেজা চুল দিয়ে মুখটা চাপা, আমরা এরকম দেখতে পাচ্ছি। আর মহিলাটা রাস্তার এই পার থেকে ওই পারে এলো, গাড়ি ব্যাক কর, এদিকে যাবোই না, আমি সিদ্ধান্ত নিলাম গাড়ি ব্যাক কর, রানা গাড়ি ব্যাক কর, যাবোই না ওইদিকে, যাবোই না, ব্যাক কর। গাড়িটা ব্যাক করবে, পিছন থেকে যেন কেউ দৌড়ে দৌড়ে আসছে। গাড়ি বলছে ভাই পিছনে যাবি না, যে কোনো রাস্তায় সামনের দিকে যাবি, পিছন দিকে কোনোদিনও তাকাবি না, আর পিছন দিকে ব্যাকও করবি না, ইউটার্ন মারবি না, সোজা চ, যা হবে হবে দেখা যাবে। আমরা সোজা যাচ্ছি, আমি মন্ত্র পড়া শুরু করেছি, এ ভাই মন্ত্রটা পড়া, আমাকে বললো মন্ত্রটা পড়, আমি মন্ত্রটা পড়া শুরু করেছি। মন্ত্রটা পড়া শুরু করতে
কোনো রিয়াকশন নেই, কিচ্ছু নেই, কোনো রিয়াকশন, কিছুই হলো না। মহিলাটা ওখানেই দাঁড়িয়ে আছে, স্পষ্ট ওখানেই দাঁড়িয়ে আছে। আর মহিলাটা আস্তে 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 ওই ল্যাম্পপোস্টটা, একটা ভাঙা ল্যাম্পপোস্ট ছিল, যে ল্যাম্পপোস্টটা লাইট জ্বলছিল না, ঠিক আছে, ল্যাম্পপোস্ট ছিল ওখানটা, যেখানে দাঁড়িয়েছিল ল্যাম্পপোস্ট ছিল, বাট লাইট জ্বললো না। ল্যাম্পপোস্টটার সাথে যেন মিশে গেল আলোতে, হাইতে গাড়ি হেডলাইটের আলোতে দাদা, সাদা লাইটে। আমার জন্য কোনদিন এরকম দৃশ্য দেখিনি, ওই দিনকে রাতে যা দেখে নিয়েছি। এগুলো কি সত্যিকারের হয়, কি ভ্রম, কি এটা অলৌকিক ব্যাপার? এরকম তো কোনোদিন দেখিনি চোখের সামনে, এরকম ভাবে এত সামনে থেকে পুরো মিশে গেল, পুরো পুরো হাওয়া, কিচ্ছু নেই। ভাই জোরে চালা, কোনো দিকে তাকানোর নেই, জোরে চালা। এবার যেই থাকুক ব্রেক মারবি না, জোরে চালা। এবার জোরে চালা, এবার ঝিলটা পেরিয়ে এবার কবরস্থানটার সামনে বাঁকটা আসছে, বাঁকটা বেঁকে দেখে যে ওই যে কবরস্থানের মাথাতে যে বসেছিল সে আবার ঠায় ওখানেই বসে আছে। তখন আর হেডলাইট জ্বালা সাহস পেল না, যে হাই বিমটা জ্বালবো, জেলে দেখবো, আবার বিরক্ত করব, সাহস পেল না, ঠিক আছে। তাকে যখন সামনে আসছে, বিকট অট্টহাসি, বিকট অট্টহাসি, একটা বিকট অট্টহাসি, যেটা আমাদের রীতিমতো পুরো ফেটে গেছিল ওখানে দাঁড়িয়ে, পুরো একেবারে। জোরে চালা, যা হবে হবে। ও জোরে চালাচ্ছে, হাসিটা শোনার পর তো আরো জোরে চালাচ্ছে ও। জোরে চালিয়ে আর একটা বাঁক মোড় আছে, তার আগে ওই যে মন্দিরটা পড়ে, ওই মন্দিরটার সামনে দিয়ে পাস করছিলাম, তখন রাত্রির 2:50 বাজে দাদা, তখনও মন্দিরে কেউ নেই, পুরো ফাঁকা, পুরো ওখানটা ফাঁকা। আর হাসির ওখানটা আর আসছে না আওয়াজটা, ওখানে আর হাসির আওয়াজ আসছে না। আর মন্দির চত্বরটা পুরো ফাঁকা, কেউ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। অত রাত্রিবেলা পুজো হওয়ার কথা, কিচ্ছু নেই ওখানে। পেরিয়েছি, জোরে চালাতে দেখতে পেয়েছি, জোরে চালিয়েছে, বাঁকটা বেঁকেছে, একটা মেয়ে সামনে এসছে, মেয়েটাকে ঠুকে দিয়েছে। ঠুকে রানা কোনো ক্রমে, আমরা ডান দিক বরাবর হেলে, রাস্তা একদম ডান দিকে চলে গেছিলাম, আর ডান দিকে গাছের ওখানে ঘাস ফাস ছিল, আমরা পড়ে গেছি, আমরা রাস্তাতেই পড়ে গেছি, পড়ে গিয়ে হাত পা এখানটা সব ছড়ে গেছে। আর রানা হচ্ছে রানা হচ্ছে কোনো ক্রমে গাড়িটাকে নিজে পড়ে গেছে, অর্ধেক পড়েই গেছে, গাড়িটা কোনো ক্রমে একটু উঁচুতে ধরে রেখেছে। আমার নতুন গাড়ি বলে গাড়িটা কোনো ক্রমে ধরে রেখেছে, যে না ওকে পড়তে দেবো না। আমরা উঠে হাত ফাত জ্বালা জ্বালা করছে, সব দেখতে পাচ্ছি, দেখে গাড়িটা তুললাম, তুলে সবাই ফ্লাশ জ্বেলেছি, ফ্লাশ জ্বেলে এবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ভয় ভয়ে আছি, চাপা এত রাত্রিবেলা অ্যাক্সিডেন্ট করে ফেললাম, কি হবে এবার না হবে, এবার চিন্তা হচ্ছে মেনলি। আমরা যাচ্ছি যে ক্ষমা করে দেবেন আমাদেরকে, এরকম বুঝতে পারিনি বলে, এরকম টর্চ লাইটটা মানে ফোনের ফ্ল্যাশটা জ্বেলে পিছনে করে তাকিয়েছি, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ ছিল না ওখানে। অথচ আমাদের অ্যাক্সিডেন্ট হলো একটা মেয়ের সাথে। মেয়েটার বয়স খুবই অল্প অল্প, কারণ যেকে তেমন হলো, রোগা চেহারা ছিল, পুরো স্পষ্ট, আমার পুরো স্পষ্ট দৃশ্যটা আমার মনে আছে। জোরে চালাচ্ছিলাম, বাঁক মোড়টা বেরোলাম, মেয়েটা হঠাৎ করে কোথা থেকে সামনে চলে এলো। মেয়েটা একটা সাদা রঙের ড্রেস পরেছিল, ঠিক আছে, আর মেয়েটা চুলটা ঠিক কতটা বলবো, কাঁধ থেকে একটু নিচু পর্যন্ত আছে চুলটা, আর চুলটা সামনে দিকে এরকম ঢাকা, যেন মেয়েটা রাস্তা এই পার থেকে ওই পার হচ্ছিল, আর ওকে আমরা ঠুকে দিলাম, ঠুকে গিয়ে পড়ে গেলাম। পড়ে গিয়ে আমি তো রাস্তাতে গড়িয়ে গেছিলাম, আর বাবলিও নিচে পড়ে গিয়ে স্লিপ খেয়ে গেছিল, আর বাবলি পাটা ছড়ে গেছিল, আমার কনুইয়ের কাজটা ছড়ে গেছিল, ছড়ে গিয়ে রক্ত এরকম বেরোচ্ছিল। আর রানা উঠলো, গাড়িটা ফাটে চালিয়ে, যখন পিছন করে তাকালাম, ক্ষমা করে দেবেন আমাদেরকে, আমরা ঠিক বুঝতে পারিনি বলে পিছন করে তাকাচ্ছি, কেউ নেই, চারিদিকে খোঁজাখুঁজি করছি, গাড়িটা তখন রাস্তার ধারে সাইড করে রেখেছি, খোঁজাখুঁজি করছি, কেউ নেই। হেঁটে গেছিল ওখানে রীতিমতো, ট্র্যাপে পড়ে গেছি আমরা, ফুল ট্র্যাপে পড়ে গেছি। গাড়িটা আমাদেরকে আটকেও দিল, আমরা দাঁড়িয়েও পড়েছি, ফুল ট্র্যাপে ফেলে গেছি, দূর দূরান্তে কোনো কেউ নেই। গাড়িতে ঝপাঝপ গাড়িতে উঠলাম, উঠে গাড়িটা স্টার্ট দেবে, তোমার যে চাবিটা ঘোরাচ্ছে ইঞ্জিনটাই অন হচ্ছে না, মানে ইন্ডিকেটর কোনো লাইটই জ্বলছে না। ওটা স্টার্ট দিতে গেলে স্টার্ট নেয় না, আমার ইন্ডিকেটর লাইটটাই জ্বলছে না। নতুন গাড়ি দাদা, 2024 আগস্ট মাসের 14 তারিখে কিনেছি, সমস্যা হওয়ার কথাই না ডিসেম্বরে ফার্স্ট উইকে। রিসেন্ট গাড়ি তো একদম
রিসেন্ট গাড়ি তো 2024 আগস্টের 14 তারিখ কিনেছি, এই 16 আগস্ট কিনেছি। 15 তারিখে কেনার কথা ছিল 15 আগস্টে, বাট আমি 16 তারিখ কিনেছি। রিসেন্ট গাড়ি, পুরো ভালো গাড়ি, নতুন গাড়ি। আমার গাড়ি চলছে না, আলো চলছে না। ওখানে ব্যাস ফেঁসে গেছি, চাপে ফেঁসে গেছি, পুরো ফেটে গেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, পুরো কান্নার মতো অবস্থা দাদা। বিশ্বাস করবে না, সেই সময় না আমার কাছে, আমি মানে তোমার আছে দেখাবো হয়তো, পুরো একদম সারাউন্ড সাউন্ডে, মানে একদম চারিদিক থেকে আওয়াজটা আসছে, নুপুরের আওয়াজ। আমরা তিনজনে পুরো একদম জোড়ো সোড়ো হয়ে দাঁড়িয়ে আছি গাড়ি থেকে নেমে, 3 দিকের ফ্লাশ মেরে দাঁড়িয়ে আছি আমরা। আর পুরো রানা ভয় পেয়ে আছে, ও আমার হাতটা এত জোরে চেপে ধরে আছে ভয় পেয়ে। আর আমরা মানে সারাউন্ড এরকম নুপুরের আওয়াজ হচ্ছে, সারাউন্ড সাউন্ডে নুপুরের আওয়াজ হয়ে ফার্স্টে একটা বাচ্চা মেয়েরই, মানে মেয়েটার বয়স কত হবে এরকম, মেয়ের গলার আওয়াজ, 18-19 বছর এরকম করে মেয়ের কান্নার আওয়াজ। ফার্স্টে আস্তে আস্তে কাঁদছে, কাঁদতে জোরে চেঁচিয়ে কাঁদলে যেরকম আমরা খোলা ভাবে, সেরকম কান্নার আওয়াজ। আমি বলছি দেখো, আমরা তোমার কোনো ক্ষতি করিনি, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা কিছু করিনি, আমাদেরকে ছেড়ে দাও, অনুরোধ করছি আমাদেরকে ছেড়ে দাও। সেরকম কান্নার আওয়াজ, কান্নারই আওয়াজ থামছেই না, আর ফোনের ফ্ল্যাশ জ্বলছে, গাড়ি হেডলাইটে তো না, কত দূর পর্যন্ত যাবে। রাস্তার একটু দূরে দেখতে পাচ্ছি একটা মেয়ে, কালো একটা ছায়া দেখা যাচ্ছে, যে মেয়েটা প্রপারলি দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আলো অত দূর পৌঁছাচ্ছে না আমাদের, আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে। আর সে ওখানে ঠায় দাঁড়িয়ে আছে যেদিকে বাবলি মুখ করেছিল। আমরা যে ওইদিকে প্রপারলি ভাবে তাকিয়ে আছি, ব্যাস আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, সে মিলিয়ে গেল। হঠাৎ করে রানা চেপে ধরে বললো, ও বাবা গো বলে এরম চেপে উঠে তার দিকে তাকিয়ে আছি, তার দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি একটা ওরকমই বয়সের একটা মেয়ে রাস্তার এই পার থেকে ওই পার, কৌস্তব দাদা, হামাগুড়ি দিতে যাচ্ছে। হামাগুড়ি দিতে হ্যাঁ, হামাগুড়ি দিতে যাচ্ছে এই পার থেকে ওই পার। আর রাস্তার ওই যে পিছন দিকের জঙ্গলটাতে ব্যাস যে লাফিয়ে এসে আমাদের পিছন দিকের গাছটাতে স্টপ, আর লাফিয়ে যাওয়ার সাউন্ড নেই। আর ওই কান্নার আওয়াজ, বিকট কান্নার আওয়াজ, মুক্তির কোনো পথ দেখতে পাচ্ছিলাম না ওখানে। আমরা ভেবে নিয়েছি যে আজকে আমরা মরবই, যাই হয়ে যাক, কি ভুল করেছি আমি সমানে বলে যাচ্ছি আমাদের ছেড়ে দাও। আর অবাক কাণ্ডের বিষয় কিভাবে কে জানে, বুঝতে পারছি না, যে মন্ত্রটা আমি ছোটবেলা থেকে পড়ে আসছি, আমার ঠোঁটস্থ মন্ত্রটা, আমাকে যখন বাবলি বলছে ভাই মন্ত্রটা পড়, তুই মন্ত্রটা মাথাতেই নেই, কি মন্ত্র যেটা আমি ছোটবেলা থেকে পড়ে আসছি, মন্ত্রটা আমার মাথাতেই আসছে না। আমি ভাবছি কি মন্ত্র ছিল রে, আরে কি মন্ত্র ছিল বলে মাথাটা এরকম চাপড়াচ্ছি, কি মন্ত্র ছিল, মন্ত্রটা ভুলে যাচ্ছি, এরকম করছি। আর ওই সাধারণ ভাবে কান্নার আওয়াজটা থেমে গিয়ে ওই যে হামাগুড়ি দিচ্ছিল, হামাগুড়ি দিতে রাস্তার একবার দেখলাম যে হামাগুড়ি দিয়ে রাস্তার ওই পারে গেল, এই পার থেকে ওই পার, ওই সামনে দিয়ে দেখা যাচ্ছে, গিয়ে ওখানে বসে হাঁটুটা মুড়ে মাথাটা নিচু করলো, চুলটা ঢেকে, মাথা নিচু করতে চুলটা পুরো ঢেকে গেল। আর ওখানটা ও দাঁড়িয়েই মানে হয়ে যাচ্ছে। আর ওখান থেকে যে কান্নার আওয়াজটা থেমে গেল, একটা ছেলে আর একটা মেয়ের আওয়াজে কণ্ঠ মিশ্রিত ভাবে বলছে, জোরে চেঁচিয়ে ধমক দেওয়ার মতো, কি দোষ করেছিলাম আমি, এরকম ভাবে বলছে। আচ্ছা রীতিমতো শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের কাছে গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, জলও নেই আমাদের কাছে, আমরা কি করবো বুঝতে পারছি না। রানা হঠাৎ বললো, হনুমান চালিসা চালা, ইউটিউবে হনুমান চালিসা চালা বলে ইউটিউবে হনুমান চালিসা চালাচ্ছি, ঘুরেই যাচ্ছে। ভাই আমার টাওয়ার নেই, তুই ভাই দেখ তোর ফোনে, বাবলিরও সেম, তিনজনের ফোনে টাওয়ার নেই। রানার হচ্ছে এয়ারটেল, বাবলির ভোডা, আমার জিও, তিনটেতেই টাওয়ার নেই।
আমরা মুখে খালি জয় শ্রীরাম 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 করে যাচ্ছি। আচ্ছা। বলে একটা কণ্ঠ ওই যেখানটা বসেছিল, একটা ভারী কণ্ঠ বয়স্ক লোকের এরকম একটা আওয়াজ এলো, যা ওখান থেকে চলে যা, এরকম ভাবে বললো। ওটা দেখেও ভয় পেয়ে গেছিলাম, কোত্থেকে আওয়াজটা এলো, কোথা থেকে আওয়াজটা এলো কিছু তো বুঝতে পারছি না। ঠিক আছে, আর যেতে চাইছিল না সে, কোনো মানে একটা তার সে অভাবটা মিশে গেল, কিন্তু একটা কালো বিড়াল এসে আমাদের চারিদিকটা ঘুরছে, বুঝতে পারলে? একটা কালো বিড়াল আমাদের চারপাশটা ঘুরছে, আর ওখানে দাঁড়িয়ে থাকাও তো রিস্ক, শিয়াল আছে, যদি একদম দলবল নিয়ে চলে আসে আমাদের ছিঁড়ে খেয়ে নেবে। একা দুটো শিয়াল এলে আমরা ঠিক আছে সেখানে তাড়িয়ে দিতে পারবো, কিন্তু দলবল নিয়ে চলে গেলে তো রিস্ক। আর সেই কালো বিড়ালটা আমাদের চারপাশে ঘুরে যাচ্ছে। তখন একটা জিনিস বুঝতে পারলাম, আমি তো কিউরোফাইট শুনি, তোমাকে তো বলেইছিলাম আমি অনেকদিন আগে থেকে কিউরোফাইট শুনছি। ঠিক আছে, আমি এটা বুঝতে পেরে গেছিলাম সেই যে এন্টিটিটা আছে সে আমাদের কাছে আছে, কারণ আমাদের পা দিয়ে রক্ত পড়ছিল তখন। আচ্ছা আচ্ছা। আমার তো হাত ছড়ে গেছে, রক্ত পড়ছে, বাবলি পা ছড়ে গেছে, রক্ত পড়ছে। আর সেই বিড়ালটা আমার আর বাবলির দিকে তাকিয়েছিল, কারণ রানা ঘাসে পড়েছিল, রানা কিচ্ছু হয় না, রানা ভেতরে ইনজুর হয়েছিল, ওর হাতের ভেতরে মানে আঙুলটা লেগে গেছিল, মানে ফ্র্যাকচার হয়ে গেছিল, ওর আঙুলটা ফ্র্যাকচার হয়ে গেছিল, ওর তো কিছু হয় না, আমাদের রক্ত পড়ছে, আমাদের দিকে তাকিয়েছে বিড়ালটা। তারপরে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে জোরে চালিয়ে দিচ্ছি, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমি বলছি কেউ আজ সরে যাও, দয়া করো আমাদেরকে, আমরা তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমাদেরকে। বলতে বলতে রানা আস্তে 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 পায়ে সরাতে 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 গাড়ির কাছে গেল, গাড়িটা চালিয়ে ইঞ্জিন মানে চাবিটা ঘোরালো, সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট নিয়ে নিয়েছে। গাড়িটা স্টার্ট নিয়ে পট পট কেউ বসো, কি যে ভালোভাবে বসলাম কি খারাপ ভাবে বসলাম, চেপে বস, দেখার দরকার নেই, গাড়ি স্টার্ট দে, দিয়েই সঙ্গে সঙ্গে জোরে স্পিড, তেরে জোরে স্পিড, একদম জোরে স্পিড নিয়ে সে কোনো ক্রমে জোরে স্পিড দিচ্ছি, দিতে দিতে আমাদের গাড়ি আবার সেই বাঁদিক বরাবর হেলে যাচ্ছে, আবার বাদিক বরাবর টেনে যাচ্ছে। পড়তে পড়তে বেঁচেছি কয়েকবার জানো, রীতিমতো বাঁদিক বরাবর টানছে আর পিছন দিক দিয়ে ছুটছে, পিছন দিক দিয়ে বরাবর ছুটছে। আর একটা জিনিস হয়েছিল, যেটা হচ্ছে আমার বাঁ দিকের পাটা যেন ধরে রেখেছিল মনে হচ্ছে, আমার কেউ হাত দিয়ে চেপে ধরে আছে, তাও আমি কিচ্ছু করিনি। আমি আমার সামনের হাতটা বাবলির সামনের, আমার বাবলির সামনে বসেছিল, ওর হুডিতে ভেতরে ঢুকিয়ে ওর কাঁধে মাথাটা দিয়ে ব্যাস আমি ওখানে শুয়েছিলাম। আর সেই কান্নার আওয়াজটা সেম আসছিল, কান্নার আওয়াজটা আসছিল, আর কান্নার আওয়াজটা আস্তে 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 যেন মিশে যেতে লাগলো, এই মানে বায়ুর মধ্যেই মিশে যেতে লাগলো। আর রাস্তার চারিদিকে চোখ জ্বলছে, কোনো প্রাণীর কি পশুর ওটার খোঁজার চেষ্টা করিনি, কি কোনো এন্টিটির চোখ, আমি সেগুলো খোঁজার চেষ্টা করিনি। ঠিক আছে, রাস্তাটা যখন এবার শেষের পথে, সেম জিনিস, যে মহিলাটাকে দেখেছিলাম স্নান করে ফিরছিল, ওই মহিলাটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, ওইখানটা ওই মহিলাটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমাদের দিকে সামনে করে, আর চুলটা সামনের দিকে আছে, এবার হাত দেখাচ্ছে আমাদের দিকে থামানোর জন্য। ঠিক আছে, থামবো কি থামবো না, ধুর থামছে কে, জোরে চালা গাড়ি, থামবি কি বলে ওকে পাশ কাটিয়ে এরম ভাবে চলে এলাম। গাড়িটা যেন এবার আরো ঝুলে গেল বাঁদিক বরাবর, টাল রাখতেই পারছে না, গাড়ি বারবার বাঁদিকে চলে যাচ্ছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। কি হলো, গাড়িটা রানাকে বলছে তুই ভাই হ্যান্ডেলটা জিওক করে শক্ত করে ধরে রাখ, রানা বলছে পারছি না ভাই, বাঁদিক বরাবর পুরো হেলে যাচ্ছে, আর আমার কাঁধ ভারী হয়ে গেল, আমি ভারী হয়ে গেল, হ্যাঁ কাঁধ ভারী হয়ে যাচ্ছে আমার, মনে হয় কেউ কাঁধের উপর বসে আছে আমার, বাবলির দিকে হেলে যাচ্ছি আমি। কি হলো শোনা ভাই, কাঁধটা ভারী লাগছে, যে কাঁধটা ভারী লাগছে, বলছে মন্ত্র পড়, আমি বললাম মন্ত্রটা মনে পড়ছে না আমার, কেন কি জানে মন্ত্রটাও মনে পড়ছে না, মন্ত্রটাও মনে পড়ছে না, তোর মন্ত্রটাও মনে পড়ছে না। হতে হতে ওই যে বাঁদিক বরাবর রডহুইলটা ধরে টানলো, কোনো ক্রমে আমরা যাচ্ছি, যেতে যেতে পঞ্চানন তলার সামনে এসে গাড়ি ছেড়ে দিল, কিছু নেই, পঞ্চানন তলার সামনে এসে গাড়ি ছেড়ে দিল। তারপরে আবারও যাচ্ছি,
যেতে 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 পঞ্চম তলাটা টপ করলাম। পঞ্চম তলা টপকে গেলে আবার গাড়িটা ধরে টানছে রীতিমতো। রানা যে, আমি ভাবলাম রানা কি ভয় দেখাবার চেষ্টা করছে, কিছু করছে, মাথাতেই আসবে না, ও নিজে ভয় পেয়ে আছে, কাঁদো কাঁদো, চোখ দিয়ে জলে বেরোচ্ছে স্পষ্ট দেখলাম আমি। আর ওর গাড়িটা তো হ্যান্ডেল আমি লক্ষ্য করছি বাবলি মিলে। আমি পার্সোনালি দেখছিলাম যে কোনোভাবে রানা এই জিনিসটা ভয় দেখানোর জন্য করছে না তো। কিন্তু আমি তো পিছনে বসে আছি, আমি তো বুঝতে পারছি যে রডটা ধরে কেউ টানছে, গাড়িটা পিছন দিক দিয়ে হেলছে। তো আমি ফট করে আমি বলছি ছেড়ে দে বলছি, বলে না 3-4টা গালাগালি দিয়ে দিয়েছি, নোংরা। আমি আর বাবলি মিলে গালাগালি দিতেই আমার যে সোয়েটারটা জ্যাকেটটা পরেছিলাম আমি, ওই জ্যাকেটটা আস্তে 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 উপর দিকে উঠে যাচ্ছে। আমার হাত তো সামনে বাবলির পকেটে, আস্তে 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 উপরে উঠে যাচ্ছে। আমি বলি বাবলি আমার হাতটা ছাড়। বলছে কেন? বলছে আমার জামাটা উঠিয়ে দিচ্ছে, দেখ না উঠে যাচ্ছে আমার জামাটা নামাতে হবে, ঠান্ডা লাগছে আমার, পিছনে হাওয়া যাচ্ছে তো ঠান্ডা লাগছে, আমার জামাটা উঠে যাচ্ছে। বলছে না, তো যদি হাত ধরে টেনে দেয় কোনোভাবে, তোকে থাক জামা। বলছে না ভাই আমার জামাটা উঠে যাচ্ছে ভাই, বলে যাচ্ছি জামাটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। বলে ওখানটাকে পেরিয়ে আমরা যাচ্ছি, যেতে যেতে চালটাখালির সামনে আসতে কিছু নেই, পুরো শেষ। মনসা মন্দির টপকেছি, কিছু নেই। মনসা মন্দির যে টপকালাম, টপকার কিছু নেই। এরপর কি হলো? এবার ততক্ষণে আমরা যে পেরোবো, এবার যাচ্ছি, ফট করে গাড়িটা দাঁড় করিয়ে দেখছি আবারও একটা কালো বিড়াল আমাদের রাস্তাটা কেটে ম্যাও করে আমাদের দিকে তাকিয়ে ডাকছে রীতিমতো। ডাকতে ডাকতে হঠাৎ করে কাঁদতে শুরু করলো একটা বিড়ালটা। তারা বিশ্বাস করে সামনে আবার একটা কবরস্থান পড়ে, আর যাওয়ার সাহস পেলাম না। তখন নদীর ধারে রাস্তাটা তো অলরেডি ধরে নিয়েছি আমরা। ব্যাকে চ নদীর ব্রিজটা সামনে, একটা নদীর ব্রিজ ছিল, ব্রিজ পেরিয়ে ওই দিক দিয়ে যাবো বলে ব্রিজটা আবার ব্যাকে এসে ইউটার্নটা যে মারলাম, মেরে ব্যাকে এসে আবার যখন যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি ব্রিজে ওঠার আগে ব্রিজের উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ব্রিজের সাইডে যে ঢালাই করা থাকে, রেলিং এর মধ্যে, রেলিং নেই, রেলিং এর সাইডে দাঁড়িয়ে, মানে ঢালাই করা, দেখি কেউ দাঁড়িয়ে আছে ওই জায়গাটার উপরে, রাত্রি 3:30টার সময় দাঁড়িয়ে আছে। আমরা যখন যাবো ব্রিজটার কাছে, হেডলাইটটা পড়ার সঙ্গে সঙ্গে, আলোটা পড়ার সঙ্গে সঙ্গে সে জলে ঝাঁপ দিয়েছে, নদীতে ঝাঁপ দিয়েছে। আর ওটাকে যে ভেরিফাই করব কি হলো, ব্যাপারটা হলো, সাহস নেই দাদা, আর দেখা সাহস নেই, যে না আর দেখে লাভ নেই। গিয়ে আমরা বাড়ির রাস্তা দিয়ে উঠলাম, উঠে একটা বড় বাবার মন্দির পড়ে, সেই বড় বাবার মন্দির ওখানে দাঁড়ালাম। বড় মন্দিরের ওখানে দাঁড়িয়ে ভয় পেয়ে আছে তো রীতিমতো, সবাই আতঙ্কে আছি। ফার্স্ট স্টেশনে দুজনে, ওরা বাবলি আর রানা মিলে দুজনে সিগারেট জ্বালিয়ে সিগারেট খাচ্ছে, ঠিক আছে, সিগারেট খাচ্ছে। এবার আমি বসে আছি চুপচাপ, আমার না পিঠটা জ্বালা করছে, প্রচন্ড পরিমাণে জ্বালা করছে। তো আমি পিঠ জ্বালা করছে বলে জামাটা খুলেছি, সোয়েটারটা, ওই ঠান্ডাতে সোয়েটারটা খুলে আমি বলছি ভাই দেখ তো আমার পিঠে। বলছে সিগারেট খেতে বলছে, সিগারেটটা ফেলে দিয়ে বলছে ভাই তোর পিঠে পুরো আঁচড়ানোর দাগ, মানে আমার পিঠটা পুরো আঁচড়েছে, নখের দাগ, পুরো আঁচড়ানোর দাগ, পুরো পিঠ জুড়ে আমার, কেউ পিঠে আঁচড়ে দিয়েছে আমার। বলে আমি ফোনে ফ্লাশটা জেলে গাড়ির পিছনে যে রডটা আছে, রডটা দেখতে গেছিলাম। রডটা গিয়ে দেখেছি তাই আঙুলের ছাপ দাদা, 4টে সরু লিগলিকে আঙুল, যেন স্কেলিটনের আঙুল, সেই আঙুলের ছাপ 4টে গাড়িতে পড়ে আছে, বুঝতে পারলে? ওই গাড়িতে 4টে আঙুলের ছাপ পড়ে আছে, ওটা দেখেছি, দেখে ওটাকে ছবিও তুলেছি, ছবিটাও আছে রানার কাছে। ছবিটা আছে এখনো? হ্যাঁ ছবিটা আছে এখনো, ছবিটা এখনো আছে। এরপরে কি হলো? এরপরে আমরা ওখানেই ছিলাম দাঁড়িয়ে 4:30 পর্যন্ত, বাড়ি ফিরবো তো। তখন 4:30টার সময় একটু আধো আধো আলো আছে, সেই আধো আলোতে আমরা
বসে আছি, থাকতে থাকতে বাবলি হঠাৎ করে বলল, আচ্ছা ওদের ডেভিল টাইম তো শেষ হয়ে গেছে। আমি একটা জিনিস সবই বুঝতে পারলাম, রাস্তাটা ভৌতিক আর ভৌতিক। এবার ওই যে মন্দিরে যে কেসটা, মন্দিরটা মনে আছে, মন্দিরটা যে মন্দিরটাতে কেউ ছিল না, বললো ওই মন্দিরটার কেসটা কি, মন্দিরটা কেসটা কি, ওখানে কেন লোক নেই? আমি জানি না, ও তো জেনে লাভ নেই মন্দিরটা কেন লোক নেই। বলছে এখন 4:10 বাজে, চল ওদের টাইম তো শেষ, এখন চল গিয়ে দেখে আসি মন্দিরটা কি আছে। পাগল নাকি, আমি এরকম ভাবে বলছি, পাগল নাকি, মাথা পাতা খারাপ তোদের? বলছে ব্রহ্মমুহূর্ত শুরু হয়ে গেছে, চ না কি দেখে আসি মন্দিরটা, কবরস্থান পর্যন্ত তো যাবো না, জাস্ট মন্দিরটা যাবো আর চলে আসবো। বলে এদের কি মানে প্রাণের মায়া দয়া নেই নাকি? কি বলবো, আমাকে বলছে এরকম ভাবে। আমি চ না, আমাকে এরকম ভাবে বলছে যে দেখে আসি, চ না চ না। আলুম না আমি যাবো না, তোরা হেঁটে হেঁটে চলে যা, আমাকে আবার গাড়ি দাও, আমি বাড়ি চলে যাই। বলে আমাকে জোর জবরদস্তি গাড়িতে বসিয়ে, আমি যাবো না বলে যাচ্ছি, সমানে রেগে যাচ্ছি, তা সত্ত্বেও আমাকে নিয়ে যাচ্ছে। বলে আবার গেলাম, কিচ্ছু সেরকম আর ফিল হচ্ছিল না দাদা। আস্তে আস্তে একটু একটু করে আলো, অন্ধকার ছিল কিন্তু আকাশে যেন আলো ফুটছে ফুটছে এরকম অবস্থা, ঠিক আছে। সেরকম কিছুই আমরা তখন সেরকম অনুভব হয়নি, শুধু এইটুকুনি মনে হচ্ছিল যেন যে গাছের ডাল থেকে কেউ আমাদের দেখছে, গাছের পাশে এরকম দেখছে আমাদের, দেখে এবার হচ্ছে যে ব্যাপারটা, গাছে আরতি দেখছে। তো আমরা ওখানে মন্দির সামনে গেলাম, তখনও দাদা কেউ নেই। আমরা ঢালে ওখানে গাড়িটা রেখে নিচে নামলাম, দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক গেরুয়া রঙের ধুতি পরে আছে, লুঙ্গির মতো করে, আর মানে জড়ে সাউথ ইন্ডিয়ান স্টাইলে জড়িয়ে আছে, আর একটা পাঞ্জাবি পরে মাথায় টুপি পরে আছেন, যেমন বেলুড় মঠে মহারাজদের যেরকম ড্রেস হয় দেখেছো, ওই রকম ড্রেস। বেলুড় মঠে যে মহারাজরা পরে থাকেন ওরকম ড্রেস পরেছিলেন। বলে আমরা গেলাম মন্দির, অপূর্ব মায়ের মূর্তি, মা ভবতারিণী, মানে দক্ষিণেশ্বরে যেরকম মা আছে ওখানেও সেরকমই মাটা আছে, ঠিক আছে, ওই সেরকম দেখতে। বলে আমি বললাম নমস্কার ঠাকুর। বলছে নমস্কার। বলে আমাদের কথা বললাম যে আচ্ছা এখানে রাত্রিবেলা কিছু এরকম হয়, মানে পুজো টুজো, শ্মশানকালী পুজো এরকম কিছুই হয়নি, কি ব্যাপার, এরকম হয়নি কেন? বলছে যে পুজো হয়নি, সে করতে দেয় না পুজো, তাই জন্য পুজো হয়নি, পুজো 10টার মধ্যে মিটে গেছে। আমি শ্মশানকালী পুজো তো বাবা ঠাকুর রাত্রিবেলা হয়। বলছে হ্যাঁ কিন্তু সে তো করতে দেবে না, এরকম বলছে। সেটাকে আমি বললাম সে বলতে, বয়স্ক ভদ্রলোকটা চুপ করে গেছে, কিছু বলছেন না। আছে কেউ একজন, তবে তার কোনো দোষ নেই, বেচারাকে অকালে প্রাণ হারাতে হয়েছে। বলছি মানে বুঝলাম না। বলে ওনাকে ফুল ডিটেলস আমি ঘটনাটা শোনালাম, রাত্রিবেলা কি কি হয়েছে না হয়েছে, তিনজনে বসে। উনি চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে বলছে তোমরা কি পাগল হয়েছো? এই রাত্রিবেলা এখানে কেউ আসে? কেন এসছো? মারা যেতে এসছো, মরতে এসছো তোমরা এখানে? বাবা কোনোদিন এখানে এসো না রাত্রিবেলা। এরকম করে করে বলছে? হ্যাঁ এরকম করে করে বলছে, কোনোদিন এসো না রাত্রিবেলা, সমস্যার মধ্যে পড়তে পারো, এসো না, অমাবস্যার দিনকে তো ভুলে এসো না। আর তুমি আজ এই দিনকে এসেছো, ওই ডেটাতে ও মারা গেছিল। বলছে মারা গেছিল বলতে? বলছে তোমরা যেই মেয়েটাকে দেখলে ওই মেয়েটাকে ওখানে ধর্ষণ করে ওখানে পুঁতে রেখে দিয়েছিল, আর 3জনে মিলে ধর্ষণ করেছিল, আর আমরাও 3জনই ছিলাম। সামহাউ মানে ও এন্টিটিটা ভেবেছে নাকি যে আমরাই ওটা, বুঝতে পারলাম না। লোকটা ভদ্রলোকটা ওই বিষয়ে কিছুই বলেনি, যে ও 3জন, তোমরা তো 3জন ছিলে, হয়তো বুঝতে ভুল করেছে, এরকম ভাবে বলছে। আমি বুঝতে ভুল করেছে মানে? অবস্থা পুরো টাইট করে দিয়েছিল আমাদের। বলে বলছে ভদ্রলোকটা কিছু বলছে না, বলছে ছাড়ো বাদ দাও এসব, বলে আর ভেবে লাভ নেই তুমি। আমি বলে আমি পিঠের আঁচড় গুলো দেখালাম। বলছে এ বাবা এরকম ভাবে আঁচড় দিয়েছে, ওহ ছেড়ে দাও, আর কোনোদিন এখানে এসো না জানো রাত্রিবেলা, ওই অত রাত্রে। পানের মায়া দেওয়া নেই নাকি কোনো?
এখানে আসছো রাত্রিবেলা, এরকম ভাবে বকছে আমাদেরকে, বলে ভালোভাবে বলছে। এবার আমরা প্রণাম করলাম, প্রণাম করে আমাদের তিনজনকে আশীর্বাদ দিল যে বড় হও, অনেক নাম অর্জন করবে, অনেক খ্যাতি অর্জন করবে, অনেক ধন দৌলত হবে তোমাদের, বলে আমাদেরকে বললো যে মানে তখন তো 4:30 বাজে। এবার বলছে যে আজকে দুপুরবেলা এখানে অন্নকূট আছে, অন্নকূটে খেতে এসো, পোলাও সব রান্না বান্না হবে, পোলাও পায়ে সব রান্না বান্না হবে, খেতে এসো বাবা। হ্যাঁ, আমার দিকে তাকিয়ে বলছে তুমি তো আবার পোলাও খেতে ভালোবাসো। পাবলিক বলছে তুমি তো পায়েস খেতে ভালোবাসো। বলছে হ্যাঁ বাবা ঠাকুর ঠিক জানেন, কি করে জানলেন? বলছে সব জানি আমি। বলে বলে বলছে যে এসো কিন্তু দুপুরবেলা অবশ্যই। বলে আমরা যে যার ঘর চলে গেলাম ওখান থেকে। ভাবতে ভাবতে যে ভাই এরকম ব্যাপার আছে, ধর্ষণের কেস আর কেস। বলছে হ্যাঁ। বলে ঘরে গেছি, ঘরে গিয়ে টানা ঘুম দিয়েছি বাবলির ঘর থেকে, যে টানা ফানা ঘুম ফুম দিয়ে ব্যাস পরের দিনকে দুপুরবেলা ওই পোলাও পায়েসের লোভে তিনজনে মিলে চলে গেলাম। তিনজনে মিলে চলে গিয়ে ওখানে পোলাও পায়েস রান্না হয়েছে, সব খেলাম। খেয়ে দে এবার হাত ধুতে গেছি, সামনে এই পাশে একটা বাবার মন্দির আছে, মানে ভোলা বাবার, ওখানে একটা আশ্রম আছে, ওই আশ্রমের কাছটা হাত ধুতে গেছি। হাত ধুতে গিয়ে দাদা হাত তো ধোয়ার পরে রীতিমতো আমাদের ওখানে একদম দাঁতি পড়ে যাওয়ার মতো অবস্থা, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে ওটা যে দেখবো বলে আমরা কোনোদিনও ভাবিনি, এতটা ভয় পেয়ে গেছিলাম সেই সময়। এই ভর দুপুরে ভয় পেয়েছি। কাল মানে রাতে সেই বয়স্ক ভদ্রলোকটা যে আমাদেরকে ওই উপদেশ দিল, ওনারই ফটো ফ্রেম ওখানে রাখা, মালা ঝুলছে। মানেটাই বেঁচে ছিলাম না উনি? না, উনার মৃত্যু দিবস উপলক্ষে অন্নকূট, উনি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। কি বলবে বলো। সবচেয়ে অবাক করে দাদা, ওনার পা ছুঁয়ে আমি প্রণাম করেছি, ওনার পাটাকে আমি স্পর্শ করেছি দাদা। ওনার পা ছুঁয়ে আমরা তিনজনেই প্রণাম করলাম ওই সময়। কেউ মানে অবাক, কি হলো ব্যাপারটা, তিনজনে দাঁড়িয়ে আছি থ মেরে। তারপরে এখানে অনেকবারও গেছি, মন্দির চত্বরে গেছি, গিয়ে রাস্তাতে আর রাত্রিবেলা কোনদিন যাওয়ার সাহস পাইনি দাদা। ওর পর থেকে এই রাস্তাতে রাত্রিবেলা কোনোদিনও যাইনি। এরপরও মামাবাড়ি গেছি আমি, সবকিছুতে গেছি পেরোতে, কিন্তু ওই রাস্তাতে যাওয়ার সাহস আমি পাইনি। একদম মানে বিশাল ভয়ের ছিল ওই দিনকে, রাত্রিবেলাটা যে কিভাবে কেঁদেছে। মানে সত্যি আমি জিনিসটা পুরোটা ভাবছিলাম একদম শুরু থেকে যে কিভাবে কাটিয়েছো। এত কিছু ঘটেছে এক রাতের মধ্যে, এতগুলো হরর এক্সপিরিয়েন্স, এতগুলো এলিমেন্ট। সত্যি থ্যাংক ইউ কৃষ্ণ তোমার এই ঘটনাটা শেয়ার করার জন্য। ঠিক আছে, আশা করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তোমার সাথে, কথা হবে তোমার ঘটনা নিয়ে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মেঘলা বসু। ঘটনাটা একদম প্রথম থেকে শুরু করছি। আমি একজন সিম্পল হাউসওয়াইফ। আমাদের পরিবারে আছি, আমাকে নিয়ে মোট 5 জন। আমি, আমার স্বামী, আমার বৃদ্ধা মা, আমার এক ছেলে ও এক মেয়ে। এবার আমি সরাসরি চলে আসছি এই ঘটনাগুলোর দিকে যেগুলো আমাদের সাথে ঘটেছিল। আমরা একটা মধ্যবিত্ত পরিবার, ভাড়া বাড়িতে থাকি। তো এরকমই আমরা একটা ভাড়া বাড়িতে ছিলাম। সেখানে আমরা 2 বছর ভাড়া ছিলাম। প্রথম 1 বছর তো ঠিকঠাকই ছিল। ঘটনাগুলো শুরু হয়েছিল তার পরের বছর থেকে। আমাদের 3 জন বলতে আমি, আমার ছেলে এবং আমার মেয়ে, আমাদের একটা অভ্যাস ছিল। সেই অভ্যাসটা হলো যে আমরা 3 জন অনেক রাত পর্যন্ত, বলতে গেলে প্রায় মাঝরাত পর্যন্ত মোবাইল দেখতাম। আমাদের এই অভ্যাসটার জন্য আমার স্বামী, আমার মা অনেকবার বারণ করতো। তারা বলতেন, কেন তোরা দিনের পর দিন এরকম রাত জেগে না ঘুমিয়ে শরীরকে কষ্ট দিয়ে মোবাইল দেখছিস। কিন্তু ওই যে বললাম, আমাদের এই অভ্যাসটা এক প্রকার আমাদের নেশায় পরিণত হয়েছিল। এত অশান্তির মধ্যেও আমরা নিজেদের পাল্টাতে পারিনি। আমরা আমাদের কাজ চালিয়েই যেতাম। এবার আসি আসল কথায়। প্রথম যে ঘটনাটা আমাদের সাথে ঘটেছিল সেটা হলো
এরকমই একদিন 3 জন মোবাইল দেখছিলাম। রাত তখন 2:30 বা 3টে বাজে। আমার স্বামী, আমার মা ঘুমিয়ে পড়েছিল, শুধু আমরা 3 জন জেগেছিলাম। রাত তখন গভীর, ঘরে নীরবতা ছড়িয়ে পড়েছিল। চারপাশে শুধু ঘড়ির কাঁটার মৃদু শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ জানলার দিক থেকে একটা ভয়ানক কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটা যেন বলছে, কিরে, এত রাত অব্দি জেগে কেন? আমরা কথাটা শুনে যেন মুহূর্তের মধ্যে জমে গেলাম, পাথরের মতো স্থির হয়ে গেলাম। না আমরা নড়তে পারছিলাম, না কিছু বলতে। হাত পা ভারী হয়ে এলো, আর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন, কে বলল এই কথা? যতই চেষ্টা করলাম জানলার কাছে গিয়ে দেখবার, সাহসই করতে পারলাম না। বেশ কিছুক্ষণ পর যখন একটু স্বাভাবিক হলাম, তখন আমরা 3 জন মিলে বাইরে গেলাম। কিন্তু গিয়ে দেখলাম কেউ কোথাও নেই, সব স্বাভাবিক, আশেপাশে কোনো অস্বাভাবিকতা নেই। আমরা ঘরে ফিরে এসে ভাবলাম হয়তো এটা আমাদের মনের ভুল, কারণ আমরা সারা রাত জেগে মোবাইলে বিভিন্ন ধরনের হরর কন্টেন্ট কনজিউম করি। হয়তো এই জিনিসগুলোর মাধ্যমে আমাদের অডিটরি হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু 3 জনের সাথে এই হ্যালুসিনেশন একই সময় ঘটবে, তাই এই ঘটনাকে আর গুরুত্ব দিলাম না। এরপর কয়েকদিন কেটে গেল, আর সেরকম কিছু ঘটল না। এরপর শীতকাল। শীতের রাতগুলো ছিল আরো গভীর, আরো শান্ত। এরকমই এক রাতে সবাই ঘুমিয়ে পড়েছিল, মোবাইল দেখাও হয়ে গেছিল। মেয়ে আর ছেলে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু জানি না কেন আমার কোনোভাবেই ঘুম আসছিল না। আমি শুধু এপাশ ওপাশ করছিলাম। তখন হঠাৎ করে দরজা দিয়ে একটা আওয়াজ শুনতে পেলাম। এখানে একটা কথা বলে রাখি, আমাদের ঘরের মেন দরজাটি ছিল লোহার গ্রিল দেওয়া, তারপর ছিল বারান্দা, এবং তারপরে ছিল একটা কাঠের দরজা। সেই কাঠের দরজার ওপারে ছিল আমাদের রুম। সেই কাঠের দরজা দিয়ে একটা আওয়াজ শুনতে পেলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো হাওয়াতে ধাক্কা মারছে, কিন্তু বেশ কিছুক্ষণ শোনার পর আমার মনে হলো যে এটা হাওয়াতে হচ্ছে না, দরজাতে কেউ লাথি মারছে। আমি ব্যাপারটাকে হালকাভাবে নিয়ে ঘুমানোর চেষ্টা করতে করতে তারপরে আমি ঘুমিয়েও পড়েছিলাম। এর 3-4 দিন পর একদিন সকালবেলা আমি রান্না করছিলাম। তখন আমার ছেলে আমার কাছে এসে বলল, জানো মা, কাল রাতে মাঝরাতে বাথরুমে যাওয়ার জন্য আমার ঘুমটা ভেঙে গেছিল। তখন আমি একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম, মনে হচ্ছিল যেন কেউ দরজাতে লাথি মারছে। আমি ওকে বললাম, না না, ওসব তোর মনের ভুল। ঘুমের ঘরে কি শুনতে কি শুনেছিস? আমাদের ঘরে আবার দরজায় লাথি কে মারতে আসবে? ওসব তোর মনের ভুলই হবে। তুই এখন যা, আমাকে রান্না করতে দে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। তারপর আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এলো। যেহেতু ওর পরীক্ষা চলছিল, তার কারণে সারা রাত জেগে পড়তো। তো এর মধ্যে একদিন সকালবেলা মেয়ে আমাকে বলল, মা জানো, গতকাল রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি তখন পড়ছিলাম, ঠিক তখনই দরজার দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনলাম। মনে হচ্ছিল কেউ যেন দরজায় জোরে জোরে লাথি মারছে। মেয়ের কথা শুনে আমি হতবাক হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, এসব নিয়ে পরে কথা বলবো। সেদিন সন্ধ্যায় আমি আমার ছেলেকে মেয়েকে ডেকে বললাম, আজ রাতে যদি কেউ দরজায় লাথি মারার আওয়াজ শুনতে পাস, আমাকে ডাকবি। ওরা দুজন মাথা নেড়ে বলল, ঠিক আছে মা। পরদিন ছিল শীতের রাত। মেয়ের পরীক্ষা শেষ হওয়ায় আমরা 3 জন একসাথে বসে মোবাইলে ভিডিও দেখছিলাম। রাত বাড়তে থাকলো। হঠাৎ আবার সেই দরজায় লাথি মারার আওয়াজ। প্রথমে আমরা চুপ করে রইলাম, তারপর সাহস করে আমরা আলো জ্বাললাম। ঘরে তখন শুধু নাইট ল্যাম্প জ্বলছিল। বড় আলো জ্বালিয়ে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলে বাইরে তাকালাম, দেখলাম কেউ কোথাও নেই। চারিদিক অন্ধকার,
আর ভীষণ নীরব। মনে হচ্ছিল যেন সব কিছু থেমে গেছে। আমরা হতবাক হয়ে আবার ঘরে ফিরে এলাম। সেদিন রাতে আর কেউ ভালো করে ঘুমোতে পারিনি। পরদিন সকালে আমি আমার স্বামীকে, আমার মাকে সব কিছু খুলে বললাম। সব শুনে কেউ কিছু বিশ্বাসই করলো না। উল্টে আমাদের ওপর রাগ করে বলল, এত রাত পর্যন্ত জেগে মোবাইলে এইসব ভূত প্রেতের ভিডিও দেখো, হরর ক্লিপিংস দেখো, সব ভিডিও দেখার কারণেই তোমাদের এইসব মনে হচ্ছে, কল্পনা করছো তোমরা, এসব কিছুই বাস্তবে হয়নি। কিন্তু আমরা জানি যা ঘটেছে তা কোনো কল্পনা নয়। কথা বিশ্বাস না করো যখন আমাদের সাথে রাতে জেগে থাকো, নিজে শুনে দেখো আওয়াজটা হচ্ছে কিনা। আমি বললাম এটা। আমার স্বামী আর মা রাজি হয়ে বলল, ঠিক আছে, আজ রাতে আমরা জেগে থাকবো। রাত নামলো। আমরা 5 জন সবাই জেগে বসে রইলাম। কিন্তু অবাক করা বিষয়ে সেদিন রাতে কোনো আওয়াজই শোনা গেল না। আমার স্বামী আর আমার মা হেসে বলল, দেখলি তো, কোনো আওয়াজ হয়নি, ওসব তোদের কল্পনা, এখন ঘুমোতে চলতো, আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। আমরা খুবই হতাশ হয়ে গেলাম। মনে হলো আমাদের কথা কেউই বিশ্বাস করছে না। পরের দিন রাতে যথারীতি আমরা 3 জন আবার মোবাইল দেখতে বসি। মাঝরাতের দিকে আবার সেই লাথি মারার আওয়াজ শুরু হলো। কিন্তু এবার আমরা আর সেদিকে কোনো গুরুত্বই দিলাম না, কারণ বুঝে গিয়েছিলাম আমাদের কথা কেউই বিশ্বাস করবে না। এইভাবে বেশ অনেক দিন কেটে গেল। আওয়াজটা প্রায় প্রতিদিনই হতে থাকলো, কিন্তু আমরা পাত্তা দিতাম না। পাঁচিলের ওপার থেকে ভেসে আসা রহস্যময় আওয়াজ। তারপর একদিন আমাদের জীবনে আর একটা ভয়ানক ঘটনা ঘটল। সেদিন রাতেও আমরা 3 জন মোবাইল দেখে বাথরুমে গিয়েছিলাম, একের পর এক। আমাদের বাথরুমটা ছিল বাড়ির একটু দূরে। পুরো বাড়িটাই পাঁচিল দিয়ে ঘেরা ছিল, আর পাঁচিলের ওপারে ছিল কয়েকটা ছোট ছোট ঘর। বাথরুম থেকে ফেরার সময় পাঁচিলের ওপার থেকে অদ্ভুত একটা আওয়াজ ভেসে এলো। আওয়াজটা এমন ছিল যে কেউ ঝাঁট দিচ্ছে, সেরকম আওয়াজই শোনা যাচ্ছিল। অদ্ভুত ব্যাপার, এই গভীর রাতে কে ঝাঁট দেবে? প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তবে সাহস করে পাঁচিলের ওপারে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। চারপাশে কোনো আলো নেই, শুধু গভীর অন্ধকার আর সেই রহস্যময় আওয়াজ। ভাবলাম এত রাতে কেউ ঝাঁট দিচ্ছে, এটা কি আদৌ সম্ভব? যেহেতু কিছু দেখতে পেলাম না, তাই ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে এই ঘটনা নিয়ে আমরা 3 জন আলোচনা করছিলাম। আমরা বললাম, এটা মানুষের কাজ বলে মনে হয় না, যদি কেউ থাকতো তাহলে তো দেখতে পেতাম আমরা, আর আলোও জ্বলতো, কিন্তু সেরকম কিছুই তো দেখতে পেলাম না। এরপর আরও কিছুদিন কেটে গেল, সেরকম আর কিছুই ঘটল না। দরজায় লাথি মারার আওয়াজ অবশ্য হচ্ছিল, তবে আমরা তাতে বেশি গুরুত্ব দিতাম না। এর বেশ কিছুদিন পর একদিন সকাল থেকে সারাদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি রাতেও চলছিল। যথারীতি আমরা 3 জন রাতের বেলায় মোবাইল দেখা শেষ করে বাথরুমে যাচ্ছিলাম। তখন পাঁচিলের ওপারে থাকা একটা বাড়ির সিঁড়িতে হঠাৎ চোখ পড়ল। একটা লণ্ঠন জ্বলছে। আমরা প্রথমে ভাবলাম বাড়িটাতে বিদ্যুৎ আছে, তাহলে লণ্ঠন কেন জ্বালানো? পরক্ষণেই মনে হলো হয়তো কেউ বাথরুমে গেছে, তাই লণ্ঠনটা ধরিয়ে রেখে গেছে। আমরা আর বিষয়টা নিয়ে বেশি ভাবিনি। বাথরুমের কাজটা শেষ করে ঘরে ফিরে আসছিলাম, তবে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। তাই আমরা আবার একবার দেখে নিতে চাইলাম লণ্ঠনটা এখনো জ্বলছে কিনা। লণ্ঠনটা দেখে বেশ কিছুক্ষণ চমকে উঠেছিলাম। বৃষ্টি তখনও ঝিরঝির করে পড়ছে, আর হাওয়াও চলছিল বেশ জোরে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো লণ্ঠনটা অবিচল জ্বলছিল। বৃষ্টি আর বাতাসের খোলা জায়গায় এভাবে লণ্ঠন জ্বলছে কিভাবে, এই প্রশ্ন ঘুরছিল আমাদের মাথায়। বেশি কিছু না ভেবে ঘরে চলে যাচ্ছিলাম। ঘরে ফেরার সময় দেখি আমার স্বামী বাথরুমে যাওয়ার জন্য বেরিয়েছে।
আমরা আর কিছু না বলে ঘরে ঢুকে শুয়ে পড়ি। পরদিন সকালে স্বামীকে জিজ্ঞাসা করলাম, গতকাল রাতে যখন তুমি বাথরুমে গিয়েছিলে তখন কি পাঁচিলের ওপারে লণ্ঠনটাকে জ্বলতে দেখেছিলে? সে অবাক হয়ে বলল, না, কোনো লণ্ঠন দেখিনি। এই কথা শুনে আমি আর কিচ্ছু বললাম না, শুধু বললাম, ঠিক আছে, এখন বাজারে যাও। কয়েকদিন কেটে গেল। মাঝে মাঝে পাঁচিলের ওপারের লণ্ঠন জ্বলতে দেখতাম, কিন্তু আমরা আর সেগুলোকে গুরুত্ব দিতাম না। নিজেদের মতো বাথরুম করে ঘরে ফিরে যেতাম। কিছুদিন পর সেদিন রাতেও রোজকার মতো মোবাইল দেখে বাথরুমে যাচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ একটা আওয়াজ পেলাম, ঠিক যেন কেউ পাঁচিল টপকে আমাদের বাগানে লাফ দিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, আমার স্বামী গাছের ব্যাপারে খুব যত্নশীল। গাছ যেন তার প্রাণ। যেখানেই আমরা ভাড়া বাড়ি নিই সেখানেই প্রথমে দেখে নেয় ঘরের সামনে জায়গা আছে কিনা গাছ রাখার জন্য। আমাদের বর্তমান বাড়ির সামনেও ছোটোখাটো একটা বাগান ছিল, অনেক গাছ ছিল এবং প্রতিটা গাছই টবে লাগানো। এবার আসি ঘটনাতে। আমরা সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে গেলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম আশেপাশে কেউ নেই, শুধু একটা গাছের টব উল্টে পড়ে আছে। আমরা ভাবলাম যদি কেউ লাফ দিয়ে পড়ে টব উল্টে দেয় তাহলে সে নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে কোথায়, আর যদি কোনো কুকুর বা বেড়াল হয় তাহলে সেও বা কোথায় গেল। চারিদিকে কিচ্ছু নেই। আমরা গাছের টবটা আবার ঠিক করে বসিয়ে দিলাম, তারপর নিজেদের মতো বাথরুমে চলে গিয়েছিলাম। সবকটি ঘটনার মধ্যে এটি ছিল সবথেকে ভয়ঙ্কর। আজও সে রাতের কথা মনে পড়লে গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। সেদিন রোজকার মতো রাতের খাওয়া শেষ করে আমরা তিনজন শুয়ে পড়েছিলাম, মোবাইল দেখছিলাম। ঘুম আসছিল না বলে শুয়ে শুয়েই তিনজন গল্প করছিলাম। রাত তখন বেশ গভীর, চারিদিক একদম নিস্তব্ধ। এমন সময় হঠাৎ কানে এলো এক অদ্ভুত আওয়াজ। প্রথমে আমরা ঠিক করে বুঝতে পারছিলাম না, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে পেয়ে আমরা শিউরে উঠলাম। ওটা ছিল কোনো মহিলার কান্নার আওয়াজ। মনে হচ্ছিল কেউ যেন খুব করুণভাবে ইনিয়ে বিনিয়ে মরা কান্না কাঁদছে। সেই কান্না যেন হৃদয় ভেঙে দিচ্ছিল, অথচ পুরো পরিবেশটা এতটা চুপচাপ আর অন্ধকার ছিল যে ওই আওয়াজটা আরো বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। আশেপাশে কোথাও কোনো কুকুর, বেড়াল, এমনকি মানুষের সারা শব্দও ছিল না, শুধু দূরের ল্যাম্পপোস্টের মিটমিটে আলো আর সেই কান্নার আওয়াজ। আমাদের মধ্যে কেউই প্রথমে সাহস করে কিছু বলতে পারছিল না। আমরা একে অপরের মুখের দিকে তাকিয়েছিলাম। অবশেষে অনেক কষ্টে সাহস জোগালাম। দরজার কাছে গিয়ে সেটা খোলার চেষ্টা করলাম, কিন্তু দরজা খোলার মুহূর্তেই কান্নার আওয়াজটা হঠাৎ থেমে গেল। আমরা দরজা খুলেই বাইরে তাকালাম। চারপাশে তাকিয়ে দেখলাম সবকিছু একদম ফাঁকা, কোনো মানুষ নেই, কোনো চলাচলের চিহ্ন নেই। এতক্ষণ যে কান্নার আওয়াজ শুনছিলাম তার উৎস খুঁজে পেলাম না। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, যদি কিছু বোঝা যায়। ভয় আর হতবুদ্ধির মধ্যে দরজা বন্ধ করে ঘরে ফিরে এলাম। তারপর সেই রাত যেভাবে কাটিয়েছিলাম কি বলবো। পরের দিন সকালে আমি আর দেরি না করে মাকে সব খুলে বললাম। আমাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাই বিস্তারিতভাবে জানালাম। দরজায় লাথির আওয়াজ, পাঁচিলের ওপারে অদ্ভুত আলো, বাগানের টব উল্টে পড়া, আর সেই গভীর রাতে মহিলার করুণ কান্না, সব কিছুই বললাম। এবার মা আমাদের কথা মন দিয়ে শুনলেন এবং শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, কাল আমরা মসজিদে যাব। এখানে বলে রাখা ভালো, আমাদের পরিচিত একটি মসজিদ ছিল যেখানে আমরা প্রায়শই যেতাম। সেই মসজিদে এক পীর বাবা ছিলেন যিনি আমাদের পরিবারের সাথে বেশ ভালোভাবে পরিচিত ছিলেন। উনি শুধু আমাদের চিনতেনই না, আমাদের প্রতি দয়ালু ও সাহায্যপ্রবণও ছিলেন। এর আগে অনেকবার আমাদের পরিবার ওনার কাছ থেকে উপকার পেয়েছে। যখন আমার ছেলে মেয়ে ছোট ছিল তখন অসুখে ভুগলে অনেক সময় দেখা যেত ওষুধ কাজ করছিল না, কিন্তু পীর বাবার দোয়া এবং সাহায্যে ওরা সুস্থ হয়ে উঠত।
এমনকি জীবনের বিভিন্ন সমস্যায় উনি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই আমাদের পরিবারের তার প্রতি এক গভীর আস্থা এবং শ্রদ্ধা তৈরি হয়েছিল। মা আমাদের সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না, মসজিদে গিয়ে পীর বাবার সঙ্গে কথা বললেই সব ঠিক হয়ে যাবে। পরদিন সন্ধ্যাবেলা আমরা 4 জন মিলে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমাদের মনে তখনও অনেকটা ভয় ছিল, আবার আশাও ছিল যে এই সমস্যার সমাধান মিলবে। মসজিদের দিকে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল সেই অদ্ভুত ঘটনার পর একমাত্র এখান থেকেই আমরা সত্যিকারের সাহায্য পেতে পারি। আমাদের মনে একটাই প্রশ্ন ঘুরছিল, কেন আমাদের সঙ্গেই এমন অদ্ভুত ঘটনা ঘটল? এই ভাবনাগুলো মাথায় নিয়ে আমরা মসজিদে পৌঁছালাম। পৌঁছানোর পর পীর বাবার সামনে আমরা বসে পড়লাম। উনি শান্তভাবে আমাদের কথা শুনতে শুরু করলেন। একটার পর একটা ঘটনা, রাতে দরজায় লাথি মারা, পাঁচিলের ওপারের অদ্ভুত আলো, বাগানের টব উল্টে পড়া, আর সেই গভীর রাতে মহিলার কান্নার আওয়াজ, সবটাই খুলে বললাম। উনি ধৈর্য ধরে সব শুনলেন, আমাদের দিকে তাকিয়ে হালকা একটা মুচকি হাসলেন, যেন বুঝতে পেরেছেন কি করতে হবে। তারপর তিনি আমাদেরকে 3টে তাবিজ দিলেন এবং বললেন, এগুলোকে খুব সাবধানে রাখবি। এরপর উনি একটা ছোট প্যাকেটে সর্ষের তেল ঢেলে সেটাতে কিছু মন্ত্র পড়ে আমাদের হাতে তুলে দিয়ে বললেন, তেলটা প্রতিদিন স্নানের পর কানের পাশে আর নাকের নিচে লাগিয়ে নিবি। এরপর পীর বাবা আমাদের বললেন, মসজিদের সামনের দোকান থেকে একটা গঙ্গা জলের বোতল নিয়ে আয়। আমরা সঙ্গে সঙ্গে দোকান থেকে বোতল কিনে ওনার হাতে দিলাম। উনি সেই জলের বোতলে মন্ত্র পড়ে আমাদের ফেরত দিলেন এবং বললেন, এই জলটা রাতে ঘুমানোর আগে ঘরের চারপাশে এবং দরজার সামনে ছিটিয়ে দিস, সব ঠিক হয়ে যাবে, ভয়ের কিচ্ছু নেই। আমাদের মনে তখনও হাজারটা প্রশ্ন, তাই আমরা জিজ্ঞাসা করলাম, বাবা আপনি কি কিছু বুঝতে পেরেছেন? কেন এমন হচ্ছে? আমাদের সঙ্গে এটা কারোর খারাপ নজর নাকি অন্য কিছু? পীর বাবা হালকা হাসি দিয়ে বললেন, যেটা বলছি সেটাই কর, সঠিকভাবে করলে কোনো সমস্যা থাকবে না। ওনার কথার মধ্যে এমন ধরনের একটা আশ্বাস ছিল যা আমাদের মনে শান্তি এনে দিল। তবে আমরা লক্ষ্য করলাম উনি বেশি কিছু বলেননি। আসলে পীর বাবা এমন একজন ছিলেন যিনি কখনো কোনো ঘটনা বাড়িয়ে বলতেন না। এমনকি গুরুতর পরিস্থিতিতেও উনি মানুষকে অযথা ভয় না দিয়ে সহজ সমাধান দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করতেন। ওনার পরামর্শ আর তাবিজ নিয়ে আমরা 4 জন বাড়ির পথে রওনা হলাম। পীর বাবার পরামর্শ মতো আমরা 3 জন তাবিজটা পড়েও নিলাম। প্রত্যেক রাতে সবার আগে গঙ্গা জল দিয়ে পুরো ঘরের ভেতরে বাইরে ছিটিয়ে দিতাম, ঠিক যেমনটা উনি বলেছিলেন। এর কিছুদিনের মধ্যেই অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করলাম। যেসব ভৌতিক ঘটনা আমাদের জীবনকে তছনছ করে দিচ্ছিল সেগুলো যেন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। আর রাতের সেই ভয়ঙ্কর আওয়াজ, দরজায় লাথি মারার শব্দ, পাঁচিলের ওপারের আলো কিংবা মহিলার করুণ কান্না সবই যেন অতীতের ছায়ায় মিলিয়ে গেল। আমাদের জীবনে আবার শান্তি ফিরে এলো। এরপর প্রায় 6 মাস আমরা সেই ঘরেই থাকলাম। তারপর আরেকটা জায়গাতে বাড়ি ভাড়া নিয়ে চলে গেছিলাম। তবে কোনো ভয়ের জন্য নয়, কারণ ততদিনে আমাদের সব ঠিক হয়ে গেছিল। এমনি নতুন বাড়িও একেবারে আলাদা। তবে ভয়ের জন্য নয়, কারণ ততদিনে আমাদের সব ঠিক হয়ে গেছিল। এই যে নতুন বাড়ি, এই বাড়ির বাথরুম বাইরে না, বাড়ির ভেতরেই। এখানে থাকার পর থেকে আমরা আর কখনোই কোনো অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হইনি। ভগবানের আশীর্বাদে এই বাড়িতে গত 2 বছর আমরা খুব ভালো এবং শান্তিতে রয়েছি। মানুষের জীবনে এরকম অনেক ঘটনা থাকে, যে ঘটনাগুলোর কোনো এক্সপ্লেনেশন আমরা পেতে চাই আমাদের এই কিউরিওসিটিটাকে, আমাদের এই কৌতূহলকে নিবারণ করার জন্য। কিন্তু সব কিছুর কি অ্যান্সার পাওয়া যায়? কি, কেন, কিভাবে, সেটা কি জানা যায়? হয়তো নয়। আজকের ঘটনাটিও এরকম ছিল। কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিংয়ে আপনারা একটি সিঙ্গেল রাতের ঘটনা শুনলেন। আর এখন আমি যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেখানে বহু রাতের ঘটনা ছিল।
আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এখানে একটা ডিটেলস জানাই, আপনি যদি আপনার ঘটনা জানাতে চান এবং আমাদের সাথে এরকম একটা ঘোষলি কল রেকর্ডিং করতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানাচ্ছি 7551824486। এই নাম্বারটি ডিসক্রিপশন বক্সে পাবেন এবং কমেন্ট সেকশনের একদম পিন কমেন্টে পেয়ে যাবেন। ইভেন আপনার যদি কোনো ছোট ঘটনা থাকে, যদি খুব ইন্টারেস্টিং ঘটনা থাকে, সেটাও কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন। কোনো না কোনো এপিসোডে আপনার ঘটনাও কিন্তু আমি পড়ে শোনাতে পারি। আজকের এই ঘটনার শেষে একটাই কথা বলবো, কিউরিওফাইট আমাদের পরিবার, আর এই পরিবারকে আমরা প্রতিনিয়ত অনেক বেশি আপগ্রেড করছি, যাতে সত্যি ঘটনাগুলো, প্যারানর্মাল এক্সপিরিয়েন্সগুলো শোনার সাথে সাথে আপনাদের লিসনিং এক্সপিরিয়েন্সও যাতে বেটার হয়। আশা করছি আমাদের এখনকার কাজ আপনাদের আরও ভালো লাগছে। সত্যি ঘটনার সাথে সাথে একটু আপগ্রেডেশন আমরা করেছি। আমাদের এই জার্নিতে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। যারা যারা কিউরিওফাইট এখনও শোনেননি বা যারা জানেন না, তাদেরকে আপনারা জানান ইউটিউবে এরকমও একটা চ্যানেল আছে যেখানে আপনার জীবনের ঘটনা আপনি ডাইরেক্টলি এসে বলেন, একটা ফোন কলে আপনার বন্ধুকে যেরকমভাবে আপনি নিজের লাইফের ঘটনা শোনান সেইভাবে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিওফাইট প্রেজেন্টস Ghostly Call Recording, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে